রৌদ্রময় বালুচর। রাইটার প্রিয়সিনী। পর্ব 1 থেকে 10। দুপুরের রোদটা একটু একটু করে হেলে পড়ছে পশ্চিমে। নদীর ওপারে পাতলা কুয়াশার মতো গ্রোমাটা ধোয়া ধোয়া লাগে, আর ঘাটের ধারে দাঁড়িয়ে থাকা মিম বলে উঠল, আচ্ছা যারা, তুই কোনোদিন সময় মতো ফিরবি না, তাই না? যারা হাসে না। চোখে রোদ পড়ছে, এক হাতে চোখ আড়াল করে ঘড়ির দিকে তাকায়। 1:58। সে জানে নদী পেরুতে দেরি মানে আজ সন্ধ্যা হবে আগেই। আর মায়ের ফোন রিং দিতে শুরু করবে ঠিক 2 মিনিটের মধ্যে। আজকে সত্যি দেরি হয়ে গেল রে মিম, নদী পার হতে যদি আরো 5 মিনিট লাগে, আম্মু হয়তো মনে করবে কিছু একটা হয়েছে, বলল যারা। মিম মুখ বাঁকিয়ে বলে, তোর আম্মু তো রেডিও সকাল থেকে একটাই গান চালায়, মেয়ে হলে সময় বুঝে চলতে হয়। আরে এটা গান না, আমাদের নিয়তি। যারার কথাটা একদম থেমে যায়, সামনে তাকিয়ে। ঘাটের পাশে আজ নৌকা নেই, ওপারে চলে গেছে। বসে থাকা ছাড়া উপায় নেই। দুজনেই চুপ করে দাঁড়িয়ে থাকে, নদীর স্রোত দেখে। অবশেষে নৌকাটা ফিরে আসে। তারা উঠে বসে। নদী পার হতে হতে জনেই চুপচাপ, হাওয়া বইছে ধীরে। ভেতরে জমে আছে একটা অজানা অস্থিরতা। নদীর ওপারেই ঘাট। ওরা নামতে গিয়েই হঠাৎ মিম হোঁচট খেয়ে পড়ে যায়। আহ! যারা! পাতা! মনে হয় মুচকেছে। যারা সঙ্গে সঙ্গে নিচু হয়ে পড়ে ওর পাশে। ধর, ধীরে ওঠ। হাঁটতে পারিস। ব্যথা বেশ লাগছে। হাঁটা তো দূরের কথা, দাঁড়াতেও পারছি না ঠিক মতো। যারা চারপাশে তাকায়। রিকশা নেই, আশপাশে লোকও কম। সময় পেরিয়ে যাচ্ছে। ঠিক তখন হঠাৎ পেছনে থেকে একটা লোক আসে, একজন মাঝবয়সী ড্রাইভার। শালীন মুখ, পরিচ্ছন্ন পোশাক। আপু, চাইলে গাড়িতে করে পাঠিয়ে দিতে পারি। আমার স্যার পাঠিয়েছেন, বলেন আপনারা অসুবিধায় আছেন। যারা অবাক হয়ে তাকায়। স্যার? কে? তিনি নাম বলেননি, শুধু বলেছিলেন আপনাদের দেখলেই বুঝবেন। যারার মনে অনেক প্রশ্ন। কিন্তু এখন মিমকে বাড়ি পৌঁছানোই সবচেয়ে জরুরি। মিমকে হাত ধরে গাড়িতে বসায় যারা। দরজাটা বন্ধ করার সময় ফিসফিস করে বলে, বাড়ি গিয়ে আম্মুকে বলিস, আমি দেরি করলেও তোর জন্য রয়ে গিয়েছিলাম, ঠিক আছে? মিম হেসে মাথা নাড়ে। গাড়িটা ধীরে ধীরে চলে যায়। যারা দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে। চারপাশে তখন সন্ধ্যার আলো নামছে। নদী পার হওয়া মেয়েটা একা। পেছনে শুধু প্রশ্ন, কে পাঠালো গাড়িটা? আসুন পরিচয় হয়ে নেই আমরা। আমি মাঞ্জারা, আমি খুব শান্ত স্বভাবের মেয়ে। বয়স বেশি না, 17 বছর। উচ্চতা 4 ফুট 11 ইঞ্চি। কারোর সাথে এক কথা উপরে আর এক কথা বলতে পারি না। ভয় করে। হাত পা ভয় ঠান্ডা হয়ে যায় আমার। বাবা আনিসুর রহমান আর মা মার্জিয়া বেগম। আমার 2 ভাই। আর আমি আমার বাবার একমাই রাজকন্যা। বড় ভাইয়ের নাম জাহির। বড় ভাই আর আব্বু দেশের বাহিরে থাকে। এক কথায় যাকে প্রবাসী বলে আর কি। আর আমার ছোট ভাইয়ের নাম জোহান। আমি গ্রামের মেয়ে। আর যার সাথে এতক্ষণ ঝগড়া করছিলাম সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মিম। আমার আরো একটা বেস্ট ফ্রেন্ড আছে, সে হচ্ছে ফিহা। আজ সে কলেজে আসেনি। তাই আমি আর মিমি এসেছি। আম্মুর আজ শরীরটা বেশি ভালো ছিল না। তাই আমি রান্না করে আম্মুকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে এসেছি। আব্বু আর ভাইয়া ফোন দিয়ে বারবার করে বলে দিয়েছে কলেজ থেকে আজ যেন তাড়াতাড়ি ফিরে আসি। না হলে আমার ছোট ভাই আবার আম্মুকে বেশি বিরক্ত করবে। বয়স বেশি না হলেও বয়সের তুলনায় জোহান একটু বেশি কথা বলে। সে এবার ক্লাস 1-এ পড়ে। 7 বছর বয়স ওর। আর আমি তাড়াতাড়ি না ফিরে আরো দেরি করে আজ বাড়ি ফিরছি। সাদে আম্মু বলে, যারা তুই শুরু বোকা খাওয়ার কাজ করিস। এসব বিষয় নিয়ে বেশি মাথা না খাটিয়ে হাঁটা ধরে বড় মাঠের দিকে যারা। হে খান। অর্থনৈতিক অঞ্চল। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বালুর চর বলে। এটা খান নামে কোনো বংশের লোক জমিটা কিনে নিয়েছে। বিশাল বড় একটা মাঠ। যেদিকে তাকায় শুধু সাদা আর লাল বালুর সমাহার। খুব সুন্দর জায়গা। নানান ধরনের গাছ লাগানো আছে। পরিবেশটা দেখলে মন জুড়িয়ে যায়। বিকেলের দিকে অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য। এই বিশাল বড় মাঠটা পরিচর্যা করার জন্য প্রায় অনেক লোক রাখা হয়েছে। এই মাঠ দিয়ে আমাদের বাড়িতে যেতে মায় 5 মিনিট সময় লাগে, আর মেইন রাস্তা দিয়ে গেলে সময় লাগে 15 থেকে 20 মিনিট সময় লাগে। এই মাঠের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে অনেকগুলো ছোট ছোট ঘর আছে এবং একতলা বড় বাড়ি আছে বারান্দায় দেওয়া। সম্ভবত বাড়িটায় 3টা ঘর, একটা রান্নাঘর আর 2টা বাথরুম। বাড়িটার চারপাশে ঘিরে আছে নানান রকমের ফুলের গাছ। যারা চাচা, গেটটা একটু কষ্ট করে খুলে দিবেন প্লিজ। দারোয়ান চাচা, আজকে এই মাঠে কেউ ঢুকতে পারবে না। বড় সাহেবের ছেলে মেয়েরা আসবে এখানে। এখন যাও এখান থেকে। যারা চাচা, আমি তো প্রায় সময়ই যাই এখান দিয়ে, প্লিজ আজকে যেতে দিন আমাকে। আজ দেরি হয়ে গেছে কলেজ থেকে ফিরতে, তাই একটু দয়া করে গেটটা খুলে দিন। দারোয়ান চাচা, বললাম না আজ যেতে পারবেন না তুমি। ভিতরে ঢুকার পারমিশন নেই। এবার যারা কিছু বলতে নিবে এমন সময় গাড়ির হর্নের শব্দ শুনে পিছন ফিরে দেখে গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে দারোয়ান দৌড়ে চলে আসে গাড়ির কাছে। এসে দেখে তার ছোট সাবেরা চলে এসেছে। আবারও এক দৌড় দিয়ে বড় গেটটা খুলে দিল গাড়ি ঢোকার জন্য। গেট খুলে দিয়ে আবার দারোয়ান এসে দাঁড়ায় যারা সামনে। মা, আজ তুমি কষ্ট করে রাস্তা দিয়ে চলে যাও, অন্যদিন এসো, আমি গেট খুলে দিব। আজ ভিতরে ঢুকা যাবে না।
এই কথা শুনে যারা আর কিছু বলতে পারল না, গেটের সামনে থেকে ঘুরে চলে আসতে নিলে পিছন থেকে ডাক পড়ে যারার। এই সাদা পরী। যারা পিছনে ঘুরে দেখে একটা 8 বা 9 বছরের বাচ্চা মেয়ে তাকে গাড়ির ভিতর থেকে সাদা পরী বলে ডাকছে। গাড়ি থেকে নেমে এক দৌড়ে চলে আসে বাচ্চা মেয়েটা যারার কাছে। যারা বাচ্চা মেয়েটার গাল টেনে দিয়ে বলে, কি বুলবুল পাখি, তুমি কি আমাকে চিনো? মেয়েটার সহজ জবাব, না। তাহলে আমাকে এই নামে ডাকছো কেন তুমি? বলল যারা, আমি এখানে ঘুরতে এসেছি আর তোমাকে দেখে তো সাদা পরী লাগছে, কারণ তুমি প্রায় সবকিছু সাদা পরে আছো। যারা বলল, ও এই কারণে তুমি আমাকে সাদা পরী ডাকছে? হুম্মম বাচ্চা মেয়েটি, তুমি খুব কিউট। বলল যারা, আর তুমিও তাই। বলল যারা, হুম। ওদের দুইজনের কথা বলার ব্যাপারটা একজন গাড়িতে বসে খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। লোকটি যারাকে পা থেকে মাথা পর্যন্ত সূক্ষ্মভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পরনে সাদা কলেজ ড্রেস, মাথায় সাদা হিজাব আর কাঁধে কলেজ ব্যাগ, মুখে মাস্ক পরা। যারা কলেজ শেষে বাড়ি ফিরছিল। গাঢ় নীল সাদা কলেজ ড্রেসে সে যেন একেবারে সাদামাটা, তবুও চোখ ফেরানো যায় না এমনই এক সৌন্দর্য তার মধ্যে। হাতে বই, কাঁধে ব্যাগ, আর মুখে হালকা ক্লান্তি মেশানো এক রহস্যময় শান্তি। রাস্তায় দাঁড়িয়ে থাকা কালো গাড়িটার ভেতর বসে ছিল আরমান। তারা অনেক আগেই চলে এসেছিল, কিন্তু রাস্তায় যারাকে দেখে গাড়ি থামিয়ে দেয়। শহরের নামকরা ব্যবসায়ী ছেলে, চিরকাল যার চারপাশে বিলাসিতা, কিন্তু মনটা আজ যেন হঠাৎ থমকে গেল। যারাকে দেখেই আরমানের মনে হলো, এই মেয়েটাকে আগে কখনো দেখেছি বলে মনে হয় না, কিন্তু মনে হচ্ছে কতকাল ধরে খুঁজছিলাম ওকেই। যারা তার পাশ দিয়ে হেঁটে গেল, কিছু জানল না, কিন্তু আরমান জানে তার জীবনের গল্পটা ওই মুহূর্তেই বদলে গেছে। এই জেরিন, তুমি ওইখানে কি করো? তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো বলার সাথে সাথে ব্যক্তিটা দেন ভাঙে সঙ্গে সঙ্গে। সমানে তাকিয়ে দেখে চলে যাচ্ছে মেন রাস্তার দিকে যারা। একবারও পিছন ফিরে আর তাকালো না যারা। মেজো ভাইয়ের ডাক শুনে দৌড়ে চলে আসে জেরিন গাড়ির কাছে। জেরিন নামটি শুনে যারা ভেবে নেয় বাচ্চা মেয়েটার নাম জেরিন। যারা আর সেখানে দাঁড়ালো না, হাঁটে দৌড়ালো মেন রাস্তার দিকে। গাড়ি দুটি গেটের ভিতরে প্রবেশ করার সময় একটা কালো রঙের গাড়ি হুট করে থেমে যায় আর একটি গাড়ির ভিতরে চলে যায়। গাড়ির জানালার গ্লাস মানিয়ে দারোয়ানকে ডাক দেয় সেই গম্ভীর লোকটি। দারোয়ান আঙ্কেল, এদিকে আসুন একটু তাড়াতাড়ি। দারোয়ান ডাক শুনে দৌড়ে চলে আসে গাড়ির কাছে আর বলে, কি বলবেন ছোট সাহেব? গম্ভীর লোকটি, এই মেয়েটা এখানে কি করছিল এতক্ষণ সময় ধরে? দারোয়ান চাচাই মানে? ছোট সাহেব, এই মেয়েটা ভিতরে প্রবেশ করতে চেয়েছিল, সে নাকি এদিক দিয়ে বাড়িতে ফিরবে তাই। গম্ভীর লোকটি, ওহো আচ্ছা, আপনি বললে আর কাউকে ভিতরে ঢুকতে দিব না ছোট সাহেব। আপনারা যে কয়দিন আছেন এখানে? বলল দারোয়ান। গম্ভীর লোকটি, না, তার কোনো দরকার নেই। আর আগে যেমন চলতো এখনো তাই যেন হয়। আমরা এখানে ঘুরতে এসেছি, আর ঘুরতে এসে যদি শুধু সাদা আর লাল বালি দেখে দিন পার করি তাহলে কি হবে দারোয়ান আঙ্কেল? আর কয়দিন পর এখানে কারখানার কাজ শুরু করে দিব, তাই এখন যে যার মতো ঘুরতে পারবে, কাউকে বারণ করবে না আপনি। আর এখন যে মেয়েটা চলে গেছে তাকে আর কখনো যেন না দেখি গেটের সামনে দাঁড়িয়ে থাকতে। মেয়েটা আসলে সাথে সাথে গেট খুলে দিবেন, মনে থাকবে আপনার। দারোয়ান চাচা, কেন সাহেব? মেয়েটা আসলে কেন গেট খুলে দিতে হবে? সবাই তো যে যার মতো গেট খুলে ঢুকে পড়ে ভিতরে, সব সময় আমাকে গেট খুলতে হয় না। গম্ভীর লোকটি, তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে এখন আমাকে? আর আগে নিজের গেট সামলান আঙ্কেল, নয় তো সবাই আপনার পার্সোনাল জিনিস দেখে ফেলবে। আর যা বললাম মনে থাকে যেন, দ্বিতীয় কোন প্রশ্ন নয়। এই বলে চলে গেল গাড়ি নিয়ে ভিতরে। আর দারোয়ান চাচা ভাবিতে থাকে ছোট সাহেব তার কোন গেটের কথা বলছে। ভাবনার মাঝে হঠাৎ মনে পড়ে সে তো এ করে চলে আসে তাড়াতাড়ি মেয়েটাকে দেখে, তাই আর পেন্টের চেইন লাগানোর কথা বেমালুম ভুলে গেছে। হায় আল্লাহ, আজ আমার সব মান সম্মান শেষ হয়ে গেছে ছোট সাহেবের কাছে মনে মনে বলতে থাকে দারোয়ান। পরন্ত বিকেল, গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে এক রমণী। এক ঝাঁক ভয়ে এসে মনের মাঝে দাওয়া করছে, এই বুঝি চোপের আড়াল থেকে বিষাক্ত প্রাণী এসে কামড়ে দিবে। তারপর উপরে যদি ভূত প্রেত বর করে শরীরে। কারণ গ্রামের মানুষ ভূতপ্রেত আছে বলে বিশ্বাস করে। আল্লাহ আল্লাহ বলে হাঁটতে থাকে রাস্তা দিয়ে। বাড়িতে চলে এসেছি, এখন ঘরে টুকরা পালা। ভয় করছে যদি আচ্ছা মতো পিঠে দুই এক গা পড়ে তখন। এত ভেবে কাজ নেই, ঢুকেই পড়ি, এটা তো আমারই বাড়ি। আম্মু, তোমার শরীর এখন কেমন আছে? ঔষধ খেয়েছিলে? ডাক দিলাম ভয়ে ভয়ে। ওই এলেন বাপ ভাইয়ের আলালের দুলালি। সকালে তোকে বলে দিয়েছিলাম না তাড়াতাড়ি ফিরতে, তাহলে এত লেট হলো কেন? বললেন মার্জিয়া বেগম। যারা, আম্মু রাগ করো না, আগে আমার কথা শুনো। কি শুনবো তোমার কথা? মাকে তো আর ভালোবাসো না? মাকে নিয়ে তো আর চিন্তা করার কিছু নেই, তাই না? আর এখন তো আছে বেশি কথা বলে মাথা নষ্ট করার জন্য। সবগুলো বাপের মতো হয়েছে, হারে ভজজাত। কি বংশ দেখতে হবে না? বললেন মার্জিয়া বেগম। মায়েদের এই একটা সমস্যা, কিছু হলেই গোষ্ঠী, বংশ, বাবা সহ সব একবারে নিয়ে বলা শুরু করে। সব দোষ শুধু আমাদের বংশের, আর তাদের বংশ তো দোয়া তুলসী পাতা। তাদের বংশ কোনো দোষী করে না। মনের কথা মনেই রয়ে গেল যারার। মুখে বলার আর সাহস হলো না। এইভাবে এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? জাগিয়ে ফ্রেশ হয়ে আমাকে উদ্ধার কর। মায়ের কথা শুনে হকচকিয়ে উঠি।
কথা বলার ধরন দেখে মনে হচ্ছে আবহাওয়া গরম। কিছু বলে পিঠে দুই একটা পড়বে নিশ্চিত। এখন মাকে মানাতে হবে, না হলে দেখা যাবে আব্বু আর ভাইয়াকে এক বস্তা বিচার দিবে। মনে মনে ভাবতে থাকে যারা যারা মা আমি তো ইচ্ছে করে দেরি করিনি মিম। রাস্তায় পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছে। এখন ওরে রেখে তো আর আমি চলে আসতে পারি না বলো। ওকে ডাক্তার দেখিয়ে আসতে আসতে লেট হয়ে গেছে। প্লিজ মা রাগ করো না। শোনা মা আমার। পরিবেশ ঠান্ডা করার জন্য দুই একটা মিথ্যা বলে ফেললাম মায়ের গলা জড়িয়ে। মার্জিয়া বেগম, হয়েছে হয়েছে আর বলতে হবে না। যা গিয়ে ফ্রেশ হয়ে খাবার খাবি। ছেলে মেয়েদের নাটকের শেষ নেই। তামিম এখন কেমন আছে? সব ঠিক আছে তো? সব ঠিক আছে। আমি তাহলে এখন ফ্রেশ হয়ে আছি মা। এই বলে চলে গেছে যারা ফ্রেশ হতে। প্রথম গাড়ি থেকে নেমে আসে দুইজন ছেলে আর দুইজন মেয়ে, যাদের একজনের নাম রোহান। দেখতে ফিট অ্যান্ড ফাই, যাকে বলে সুদর্শন পুরুষ রাখি। হায়ের রং মানানসই যা ছেলেদের মানায়, যাকে বলে শ্যামবর্ণন। বয়স হবে 26-এর মতো। উচ্চতা 5 ফুট 8 হবে। আর একজনের নাম হচ্ছে জাহেদ। দেখতে সুন্দর একজন যুবক। বয়স 24। উচ্চতা 5 ফুট 7-এর কাছাকাছি। এখনো পড়াশোনা করে। আর একজন মেয়েকে তো চিনি আমরা, বাচ্চা মেয়ে জেরিন। তার বড় বোন জিনিয়া এবার ভার্সিটিতে উঠেছে। বয়স 19। দেখতে একদম মাশাল্লাহ সুন্দর। উচ্চতা 5 ফুট 2 হবে। এই রমণীকে একবার দেখলে মনে হবে চাঁদ সুন্দরী। এটা অবশ্য একজনের দেওয়া নাম। পড়তে থাকুন, জানতে পারবেন। এই চাঁদ সুন্দরী। তোমার ভাই এখনো আসছে না কেন? কি করছে এত গেটের সামনে দাঁড়িয়ে? বলল রোহান। রোহান ভাইয়া, আপনাকে না বারণ করেছি আমাকে এই মানে ডাকবেন না আপনি। আর আমি কি করে জানব আপনার বেস্ট ফ্রেন্ড গেটের সামনে দাঁড়িয়ে করি করছে? বলল জিনিয়া। হে মানবী, দেখো কি সুন্দর জায়গা। নদীর ঠান্ডা বাতাস এসে মনটা ভরিয়ে দিচ্ছে। বলল জাহেদ। ওই দেখো বড় ভাইয়া চলে এসেছে। বলল জেরিন। কি হয়েছে এখানে? কি সমস্যা তোদের? এখানে দাঁড়িয়ে আছিস কেন বাড়ির ভিতরে না ঢুকে? আরে আরিয়ান, আমরা তো তোর জন্যই দাঁড়িয়ে আছি। বলল রোহান। আরিয়ান খান। দেখতে নজর কাড়া একজন সুদর্শন পুরুষ। যে কোনো মেয়ে একবার দেখলে প্রেমে পড়বে যাবে। গায়ের রং সাদা। জিম করা বডিতে কালো রঙের শার্ট আর পরনে ফর্মাল প্যান্ট। বয়স এখন 27-এর ঘরে। উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। যার নাকের ডগায় রাগ থাকে সব সময়। বাবা মায়ের একমাই সন্তান। পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় হাত দিয়েছে। আরিয়ান এখানে এসেছে তার বাবার নতুন কারখানা তৈরি করার ব্যবস্থা করতে। কাজ শুরু হবে কিছু দিনের মধ্যেই। আরিয়ানের বাবারা 2 ভাই। আরিয়ানের বাবার নাম আরিফ খান। মায়ের নাম ফারিয়া বেগম। আর তার ছোট আব্বুর নাম আসিফ খান। ছোট মার নাম জেসমিন বেগম। জেরিন, জিনিয়া, জাহেদ তারা 3 জন আপন ভাই বোন। তার ছোট আব্বুর সন্তান তারা। আমি কি তোদের বলছি আমার জন্য তোরা দাঁড়িয়ে থাক এখানে? আরে ভাইয়া তেমন কিছু না, আমরা তো এখানের চারপাশটা দেখছিলাম। জাহেদ। যার জন্য করলাম চরিত সেই বলে চোর ডং দেখলে বাঁচি না। মনে মনে আওড়াতে থাকে রোহান। আচ্ছা এসব বাদ দাও এখন। চলো ভিতরে যাই সবাই। অনেক ক্লান্ত লাগছে আমার। বলল জিনিয়া। তাদের কথার মাঝে নির্দর্শক হচ্ছে জেরিন, যে এখনো একটা কথা বলার সুযোগই পাচ্ছে না। তাই জেরিন সবাই মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এখন আমি কিছু বলি ভাইয়া, তোমরা তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছ না। এই তুই কি বলবি আবার? বলল জাহেদ। তোমাদের মতো আমিও কথা বলবো। যার দাঁত নেই তার কথা বলার অধিকার ও নেই জেরি। মুখের উপর অপমানই করতে হবে তাকে। মানলাম আমার সামনের দুটো দাঁত নেই মানে পড়ে গেছে, তাই বলে এভাবে বললে? তার ভাই। মুখ কালো করে করে দাঁড়িয়ে আছে বড় বোনের পাশে। জাহেদ ভাইয়া, তুমি আর একবারও জেরিকে এসব কথা বলবে না। জেরি ছোট, এটা তোমাকে বুঝতে হবে। শুধু বয়সেই বড় হয়েছে গাদা। বলল জিনিয়া। জিনিয়ার কথা শুধু জাহেদর কপালে বাজ পড়ে। কি বলল এই মেয়ে তার বড় ভাইকে? ঘরে তো সম্মান দেয় না, এখনো বাইরে ও দিবে না। রাগ নিয়ে বোনের দিকে তেড়ে গিয়ে জোহান বলল। এই এই কি বললি তুই আমাকে? আমি গাদা? বেয়াদব মেয়ে বড় ভাইকে সম্মান করে না। এই তোদের এসব নাটক বন্ধ কর। মেলোড্রামা শুরু করে দিয়েছিস তোরা এখানে। অসহ্য লাগছে এসব কিছু। তোরা ভিতরে না গেলে এখানেই দাঁড়িয়ে থাক, আমি চললাম ভিতরে ফ্রেশ হতে। বলে আর দাঁড়ালো না, সোজা হাঁটা ধরল ভিতরে আরিয়ান। আজ বাড়িটা অনেক শান্ত লাগছে। কোনো কোলাহল নেই। এমনটা তো থাকে না। কই গেল সবাই? আগে তো চেঁচামেচির জ্বালায় বাড়িতেই থাকা যেতে না। জোহান কি বাড়িতে নেই? কই গেল সে? নিজেই নিজেকে প্রশ্ন করে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসি। ড্রয়িং রুমে আম্মুকে না দেখে ডাক দিলাম। আম্মু। ও আম্মু। জোহান কি বাড়িতে নেই? মেয়ের এমন হাঁক ছাড়া ডাক শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন মার্জিয়া বেগম। রেগে গিয়ে বললেন। কি হয়েছে কি? এমন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ডাকছিস কেন? আম্মুর কথা বলার ধরন দেখে মনে হচ্ছে রেগে আছে অনেক। আবার হাসি পাচ্ছে। হাসিটা নিজের মাঝে দমিয়ে রেখে আম্মুকে বললাম। আম্মু, আমি তোমার বাচ্চা ছাগলের নই। আর 3 নাম্বার বাচ্চা হবে না, 2 নাম্বার বাচ্চা হবে, ঠিক আছে? বলেই আবার হেসে দিলাম 32 পাটির দাঁত বের করে। হিহিহি হিহিহি। মায়ের ভুল না ধরে আগে বল কি জন্য ডাকছিলি এমন করে? আম্মু, জোহান কি আজ বাড়িতে নেই?
আমি বাড়িতে আসার পর থেকে একবারও দেখলাম না। জোহানকে নতুন জায়গায় টিউশন পড়তে পাঠিয়েছি, সেখানেই গেছে, ফিরে আসবে কিছুক্ষণ পরে। মার্জিয়া বেগম ডিগ্রি 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 নতুন জায়গায় কেন টিউশনি করতে দিয়েছ? আগের জায়গায় কি হয়েছে? যারা তোর গুণধর ভাই স্যারের কাছে আমার প্রশংসা করতে গিয়ে তো আরেক জায়গায় বিয়ে ঠিক করে আসছে। আমার সাথে বিয়ে ঠিক করছে স্যারের মামার সাথে। স্যার ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে আমি এই বিয়েতে রাজি কিনা। কি লজ্জায় পড়তে হলো আমাকে তখন। সব সময় বেশি কথা বলে, কতবার না করি বেশি কথা না বলতে, তারপরও বলে শয়তান ছেলে। তাই বেতন দিয়ে আগের জায়গায় না করে দিয়েছি। বলেই আবার হাঁটা শুরু করলেন রান্নাঘরের দিকে মার্জিয়া বেগম। ডিগ্রি 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 মায়ের রিয়াকশন দেখে আর কিছু বলার সাহস হলো না। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি অন করলাম। যারাদের বাড়ি এতটাও বড় না, একতলা বাড়ি, 3টা বেডরুম, একটা ওয়াশরুম আর একটা রান্নাঘর। যারাদের একটা টিনের ঘরও আছে কিন্তু সেটা পুরনো, থাকে না কেউ কিন্তু ঘরটা পরিপাটি করে রাখে। বলা তো যায় না কখন মেহমান চলে আসে, তাই তিনি দেখার মাঝে ফোন বেজে ওঠে। সোফায় বসে থেকেই পিছনে ঘুরে দেখে মায়ের ফোন বাজে। বসে থেকে মাকে ডাক দেয় যারা, আম্মু তোমার ফোন বাজে, দেখো কে ফোন দিয়েছে। মেয়ের ডাক শুনে কপালে বাজ পড়ে মার্জিয়া বেগম এর রেগে বলেন, ডিগ্রি বসে না থেকে উঠে দেখতে পারিস না কে ফোন দিয়েছে? এটার জন্য ও মাকে ডাকতে হবে? যৎসব। কি আর করার, বসে থেকে উঠে টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে দেখি আব্বু ফোন দিয়েছে, তাই সাথে সাথে কলটা ধরে বলতে লাগলাম, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো তুমি? আনিসুর রহমান, ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তোমরা সবাই কেমন আছো? বাবার গলার স্বর শুনে ফুপিয়ে কেঁদে উঠে যারা। যদিও তার বাবা প্রতিদিন কল করে, তারপরও বাবার আদর কি আর ফোনে কথা বলে পাওয়া যাবে। নিজেকে কোনো রকম সামলিয়ে বাবার কথার উত্তর দেয় যারা, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আব্বু। আব্বু তুমি কবে আসবে ওই দূর দেশ থেকে? কত দিন হলো তোমায় কাছ থেকে দেখি না, একটু ছুঁয়ে দেখতে পারি না, তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাতে পারি না। জানো আব্বু আমি তোমায় কত মিস করি, বলে আবারও কান্না করতে থাকে। মেয়ের কথা শুনে কি বলবেন তিনি খুঁজে পাচ্ছেন না। সেই ছোট্ট থাকতে রেখে এসেছে এই দূর দেশে, 11 বছরের মেয়ে আর 3 মাসের ছেলেকে রেখে এসেছে। কষ্ট তো হই একটু। মা তুমি তো জানো আমি তোমাদের চোখের পানি সহ্য করতে পারি না। মেয়ের কান্নার শব্দ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন মার্জিয়া বেগম। এসে দেখে বাপ আর মেয়ে মিলে কান্না করছে। মেয়েকে রাগ দেখিয়ে মেয়েকে 2-1 কথা শুনালেন যেন কান্না করাটা বন্ধ করে। এরকম কান্না করছিস কেন? তোর বাবা তো প্রতিদিন ফোন করে, এখন কান্না করে রাতে মাথা ব্যথা নিয়ে তো আর ঘুমাতে পারবি না। তখন আমাকেই এই অসুস্থ শরীর নিয়ে তোর সেবা করতে হবে। তোর যে মাইগ্রেন এর ব্যথা আছে ভুলে গেছিস? যা খাবার খেয়ে ঘরে যা। ফুপাতে ফুপাতে খাবারটা খেয়ে সোজা রুমে চলে আসে ভদ্রমেয়ের মতো যারা। বেডে শুয়ে কল করে গ্রুপের মাঝে, যে গ্রুপে শুধু তারা 3 বান্ধবী অ্যাড আছে, যারা, মিম আর ফিহা। প্লাস 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 ডিগ্রি 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 নিজের রুমে এসে আরমান লাগেজটা রাখে একপাশে। রুমের চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখে রুমে শুধু একটা বেড ছাড়া কিছু নেই। ক্লান্ত শরীরের খিটখিটে মেজাজেটা আরো বিগড়ে যায়। ফুস করে একটা শ্বাস ফেলে। আরমানের রুটায় ওয়াশরুম অ্যাটাচ করা, তাই আর বেশি কিছু না ভেবে আগে একটা লম্বা শাওয়ার নিয়ে নেয়। শাওয়ার নিয়ে বের হয়ে দেখে ওর রুমে রোহান বসে আছে। সাথে সাথে কপালে বাজ পড়ে এই ঝামেলা আবার এখানে কি করে। তখনই প্রশ্ন ছড়ে দেয় সে, এই রুমে কি তোর রোহান? প্লাস প্লাস শালা এখানের রুম দেখেছিস একবার? একটা বেড ছাড়া আর কিছু নেই এখানে, কি করে থাকবো বল? ডিগ্রি তো আমি কি করব? তোর থাকতে মন না চাইলে যেতে পারিস, আমি মানা করব না। গা ছাড়া ভাব নিয়ে কথাটা বলল আরমান। ভাই দেখ এটা একটা সিরিয়াস বিষয়। তোর রুমের ওয়াশরুম ছাড়া মায় একটা ওয়াশরুম আছে এখানে, ওয়াশরুমের সমানে এখন বিশাল বড় লাইন গেছে আছে। আমি সুযোগই পাচ্ছি না ফ্রেশ হওয়ার জন্য। জেরি জিনিয়ার ফ্রেশ হয়ে বের হওয়ার পর জাহেদ ঢুকেছে ওয়াশরুমে, এখনো বের হচ্ছে না। তাই তো আমি তোর রুমে এসেছি ফ্রেশ হতে। কাদার ভান করে, বললাম ফ্রেশ হবি ভালো কথা, কিন্তু আমার কোনো জিনিসে হাত দিবি না, এমনি আমার বডি ওয়াশ না। মাথায় যেন থাকে। হুম বুঝেছি তোর ওই ব্র্যান্ডের ফানুডের কেদার রামের বডি ওয়াশ ব্যবহার করার আমার কোনো শখ নেই। আমার এই 10 টাকার ডেটল সাবান যথেষ্ট। স্টুপিড, এটা কেদার রামের হবে না, ক্লেদালামের হবে। এত পড়াশোনা করে মূর্খই রয়ে গেলি। হয়েছে তোর আমাকে সুশিক্ষা দেওয়া। হয়ে থাকলে সর সামনে থেকে আমি ফ্রেশ হব। রোহান। আরমান রোহানের সাথে আর কথা বাড়ায় না। লাগেজ থেকে নিজের পরার জন্য একটা ট্রাউজার আর টি শার্ট পরে নেয়। নিজের বেজা চুলগুলোতে হাত বোলাতে বোলাতে বেরিয়ে পড়ে রুম থেকে বের হয়ে দেখে জেরি বারান্দায় বসে আছে। ওর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, সিস্টার কি হয়েছে, এখানে বসে আছো কেন? জেরিন তার সব ভাইবোনের ছোট বলে সবার খুব আদরের। জেরিন ভাইয়া আমার আর আপুর রুমে শুধু একটা বেড, কি করে রাতে ঘুমাবো? আজ রাতটা ম্যানেজ করে নাও, কাল সবকিছুর ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ।
এখন সন্ধ্যা হয়ে আসছে, রুমে যাও, ভাইয়া সবার খাবারের ব্যবস্থা করছি। ওকে। এই বলে রুমে আসে আরমান আর ফোন করে একজন লোকে আর বলে তাদের রাতের খাবারের ব্যবস্থা করতে। কথা বলে পকেট মোবাইল রাখতে যাবে, এমন সময় কল আসে একটা। মোবাইলটা পকেট থেকে বের করে দেখে ওর বাবা কল করেছে। আসসালামু আলাইকুম আব্বু। আরিফ খান। ওয়ালাইকুমুস সালাম মাইসান। ঠিক মতো পৌঁছে গেছো তোমরা? কোনো সমস্যা হয়নি তো? না আব্বু, কোনো সমস্যা হয়নি। এখানে সব ঠিক আছে, শুরু রুমে কিছু জিনিস দরকার, তা কালকের মাঝে ব্যবস্থা করে নিব। আচ্ছা ঠিক আছে বোঝালাম, কিন্তু তুমি রাশেদকে কেন সাথে করে নিয়ে যাওনি? রাশেদ হচ্ছে আরমান খানের পার্সোনাল সেক্রেটারি। আমি ওরে ইচ্ছে করে নিয়ে আসিনি। আমি ওরে কিছু কাজ দিয়ে এসেছি, সেগুলো শেষ হলো চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রেস্ট নাও সবাই, আর তোমার বোনদের দেখে রেখো। হুম বলে কল কেটে দেয় আরমান। কি অবস্থা, কেমন আছিস সবাই? ফিহা, তুই আমাদের সাথে কথাই বলিস না শয়তান কোথাকার। মিম, কেন ভাই, আমি আবার কি করলাম তোদের? ফিহা, অনেক কিছু করেছি। আজ কলেজে যাসনি কেন? যারা। আচ্ছা রাগ করিস না দোস্ত, কাল যাব পাক্কা, দেখনিস। ফিহা, কাল তুই যা কলেজে, আমরা যাব না। মিম, কেন যাবি না তোরা? আমি তো বললাম কাল যাব কলেজে। মন খারাপ করে বলে ফিহা। আরে গাদি, কাল শুক্রবার, কাল তোর কোন জামাইয়ের কলেজ খোলা থাকবে? যারা। ওহ, হে তো আমি তো বলেই গেছি কাল শুক্রবার। কেবলা মার্কা হাসি দিয়ে। আচ্ছা যাটা, তুই ঠিক মতো বাড়িতে পৌঁছাতে পেরেছি তো? কোনো সমস্যা হয়নি। মিম, মাঠ দিয়ে যেতে পারিনি আমি। মাঠের ভিতরে ঢুকতে দেয়নি আমাকে দারোয়ান চাচা। বলল কোন সাহেব টাহেব আসবে নাকি, তাই আমাকে তাড়িয়ে দিয়েছে। মন খারাপ করে বলে যারা। কি ওই দারোয়ানের এত বড় সাহস আমার বান্ধবীকে ঢুকতে দেয়নি? রবিবার শুধু কলেজে গিয়ে নেই একবার, তারপর মজা দেখাবো ওই দারোয়ান বুড়োকে। মিম, আচ্ছা এসব বাদ দেহ এখন। তোর পায়ে মলম গালিয়েছিস? প্রশ্ন করলো যারা। এদের কথা শুনে ফিহা বলে, কি হয়েছে মিম তোর? রাস্তায় পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছে। কতবার বলি উঁচু জুতা পরে কলেজে আসবি না। কে শুনে কার কথা? দম করে উঁচু জুতা পরে এখন পায়ে ব্যথা পেয়ে বসে আছে বলল যারা। আরে এত ব্যথা পাইনি। রবিবারে বটতলায় দেখা হবে। যারা তুই কিন্তু আমার জন্য দাঁড়াবি, ঠিক আছে? এখন রাখি, মা ডাকছে। বলেই কলটা কেটে দিল মিম। ধরণীতে সন্ধ্যা নেমে এসছে প্রায়। পাখিদের কিচিরমিচির শব্দ আস্তে আস্তে বাতাসের সাথে মিশে যাচ্ছে। হয়তো তারাও তাদের যন্ত্রে ভোনা গাছের ডালের ছোট ঘরটায় ফিরে যাচ্ছে, একটু শান্তির আশায়। মানুষদের মতো পাখিরাও চায় একটু শান্তিতে বাঁচাতে। একটু পর মাগরিবের আজান দিয়ে দিবে। প্রাইভেট পড়া শেষ করে রাস্তা দিয়ে হাঁটছে জোহান। আর মাথায় সব আবল তাবল প্রশ্ন আর চিন্তা। বাড়ির কাছে এসে পড়েছে প্রায়। এমন স্বয়ং চোখ গেল তার মন্তুর মিয়ার বেগুন ক্ষেতের দিকে। সেখানে কিছু এটা নড়ছে, কিন্তু কি সেটা ভালোভাবে দেখতে পারল না অন্ধকারের জন্য? ভালোভাবে দেখার জন্য আরেকটু কাছে এগিয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে না। তাই ডাক দিয়ে বলে, ওখানে কে রে? ডাক শুনে খেতে থাকা পরছবিটি নড়েচড়ে উঠে। আশা করেনি হয়তো এমন সময় এখানে কেউ আসতে পারে। তাই নিজেকে আরো একটু অন্ধকারে আড়াল করে নিতে থাকে। কিন্তু গলার স্বর শুনে মনে হচ্ছে কোনো বাচ্চা। খুব চিনা চিনা লাগছে। এটা জোহান নয় তো? কি জ্বালা! এই আপদ এখানে কি করে আবার? এখন হাজারটা প্রশ্ন করে মারবে তাকে। তাই পরছবিটি ভয়ে ভয়ে বলে, ডিগ্রি আমি খোকা। খেতে কি রে? হাগুর মেলা। এখন কথা শুনে ভ্রু কুঁচকে যায় জোহান। তাকে খোকা বলা, সে কি ছোট নাকি? গলা শুনে মনে হলো কোনো পুরুষ মানুষ। তার সাথে মজা করছে লোকটা। এত বড় সাহস! লোকটা কি আমাকে চিনেন না নাকি? আমি হলাম এই গ্রামের মানুষের বেশি কথা বলে গোপন তথ্য বের করা একমাই গুণধর সন্তান। গর্ব করে শার্টের কলার উঁচিয়ে বলে কথাগুলো। ধারা বেটা দেখাচ্ছি তোকে মজা। আচ্ছা আপনি কি সিঙ্গেল? গলা আওয়াজ শুনে এখন পড়ো সিওর এটা জোহানি। জোহানের এখন প্রশ্ন শুনে ভাবে এই ছেলে বলে কি এসব? তার সাথে রয়েস হয়ে কথা বলতে হবে। না বাপ আমার, আমি সিঙ্গেল না। আমার বউ আছে। 5 পোলাপানের বাপ আমি। তাহলে আপনি বেগুন খেতে কি করেন চাচা? ইন্টু পিন্টু কোনো চক্কর চলে নি বুড়ো বয়সে? বলবো নি কাকির কাছে গিয়ে। জোহান, বেগুন চুরি করতে এসেও শান্তি নেই। তাকে কি সব বলছে এই ছেলে মনে মনে ভাবে পরছবি। এই ছেলে, এই, তুই এসব কি বলছিস হে? কিসের ইন্টু পিন্টু হে? আমি তো করতে বসেছিলাম। প্লাস ডিগ্রি। ওহ, তাই নাকি? চাচা পানি নিয়ে গেছেন সাথে করে? নাকি আমি নিয়ে আসবো? জানতে চাইলে জোহান। এই রে ধরা খেয়ে গেলাম মনে হচ্ছে। এখন কি বলবো? কিছু একটা বলে আপদ চাবি দে, কি আগে পরে দেখা যাবে সব। ডিগ্রি 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 বাপ আমার অনেক জোরে চাপ দিয়েছিল, তাই পানি ছাড়াই বসে পড়েছি। আমাকে একটু পানি এনে দিবি বাপ? এই তো বেটা বাগে এসেছে। এখনই জিজ্ঞেস করে ফেলি বাড়ি কোথায়। চোর ধরা পড়ে যাবে। হি 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 হি। কি আনন্দ! আমি কিভাবে পানি এনে দিব? আমি কি আপনাদের বাড়ি চিনি নাকি? তুই গিয়ে তোর রাবিয়াত চাচিকে বল এক বোধনা পানি দিতে, তাহলে হবে। জোহান লোকটার কথা শুনে এবার উচ্চস্বরে হেসে বলে, আরে বাছো, ধরো লুঙ্গি মারো টান। বের করে আনো দেখি তোমার মেশিন গান। জোহানের কথা শুনে লোকটা বিষম খেয়ে বলে,
এই ছেলে, এই কি বলছে সেসব? কি কিসের মেশিন গান বের করব আমি? আপনার চাঁদ মুখটা বের করুন একটু দেখি। মন্তুর মিয়াকে বলতে হবে না তার বেগুন খেতে রাবিয়া চাচির জামাই ঢুকেছিল। জোহানের কথা শুনে ততক্ষণে বের হয়ে আসে। এই ছেলের সাথে বিশ্বাস নেই। কিছু বলে বোঝাতে হবে। কাউকে কিছু যেন না বলে। বাপ আমার, আমি তো এমনই ঢুকেছিলাম খেতে। হি হি। মিকি হেসে। এটা আবার বলার কি আছে? যাহো বাপ, বাড়ি যা, সন্ধ্যা হয়ে আসছে। কোনো বলবো না। আমি তো নিজের চোখে দেখেছি আপনাকে বেগুন চুরি করতে। এখন আমি সবাইকে বলে দিব হুমমুম। জোহান। বলিস না বাপ, আমার সম্মান খোয়া যাবে। মুখ দেখাতে পারবো না আমি কাউকে। ডিগ্রি আচ্ছা বলবো না। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ব্রু কুচকে বলে লোকটি। ডিগ্রি শর্ত হলো, টিয়ে করব আমি বিয়ে। খরচ করবে তুমি, বিয়ে করব আমি। আমি যখন বড় হয়ে বিয়ে করব তখন সব খরচ তুমি করবে কাকু। ওকে। হি হি হি। কেমন লাগলো শর্তটা? কি বলছো বাপ এসব? এত খরচ আমি পারবো না করতে, অন্য শর্ত দেহ বাপ। এটা তোমার ইচ্ছে। আমি অন্য শর্ত দিব না। এখন তুমি ভেবে দেখো কি করবে। এখন আমি যাই, দেরি হয়ে যাচ্ছে আমার। শর্তটা মাথায় রেখো, ভুলে গেলেই লিঙ্ক ভাইরাল। এমন পরিস্থিতিতে পরে লোকটার মাথায় একটা গান আসে। সন্ধ্যাবেলায় বেগুন খেতে করতে গেলাম চুরি, ধইরা দিয়া বইরা দিল। আর যাব না বেগুন তুলিতে, ললিতে। জোহান আর দাঁড়ালো না সেখানে। বাড়িতে চলে আসে। ঘরে ঢুকতে নিবে এমন সময় দেখা হয় ক্লাস বারান্দায় একপাশে অপরাজিতা ফুল গাছটার কাছে দাঁড়িয়ে আছে জিনিয়া। মনটা ভালো না। জীবনের সেই কালো অতীত কি ভোলা যায় সহজে? মুখে মিথ্যা হাসি নিয়ে আর কত জীবন পার করবে সে? মানুষ যতই এখন আপন হওয়ার চেষ্টা করুক না কেন, বিশ্বাস করতে পারে না এখন সে। বিশ্বাস শব্দটা ছোট হলেও এর গুণ অনেক। তার মনে প্রশ্ন জাগে, সে কি একটা সুন্দর জীবন পেতে পারত না? কেন সেই অনাকাঙ্ক্ষিত মানুষটি তার জীবনে এসে সব তোছনছ করে দিল? কি ক্ষতি করেছিল সে? এখন নিজেকে স্বাভাবিক রাখার কত চেষ্টা করতে হয়। সেও তো একজন মানুষ। কেন সে একটু মন ভরে হাসতে পারে না? কারোর সাথে মন খুলে কথা বলতে পারে না? ভাবনার মাঝেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে চোখের কানিশ বেয়ে। কারো পায়ের শব্দ শুনে তাড়াতাড়ি চোখ মুছে নিয়ে নিজে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চুপ করে দাঁড়িয়ে থাকে শূন্যে চোখ দিয়ে। ডিগ্রি চাঁদ সুন্দরী, কি করছো এখানে একা একা? প্রশ্ন করল রোহান। নিশ্চুপ। কি হয়েছে? কথা বলছো না কেন? এবার নিশ্চুপ ডিগ্রি আরে বাবা, এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে কিছু বলো। ডিগ্রি দেখছেন না কথার উত্তর দিচ্ছি না? তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? বুঝতে পারছেন না আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই? একটু জোরেই চেঁচিয়ে বলল জিনিয়া। জিনিয়ার এমন ব্যবহারে রোহানের কপালে বাজ পড়ে। বুকটায় মুচড় দিয়ে ওঠে। কেন যেন অনেক কষ্ট হচ্ছে। ওকে ভালোবাসে বলে। সে কি এখনো এই মেয়ের মনে জায়গা করতে পারেনি? গত 1 বছর ধরে নিজের অনুভূতিগুলো বোঝানোর চেষ্টা করছি। সে কি আমার মন একটুও বোঝে না? আমি কি ওকে খুব বিরক্ত করি? আমার সাথে কথা বলতেও তার এত দ্বিধা কাজ করে। শালার ভালোবাসা। মা মরা ছেলেকে কেই বা ভালোবাসবে? সেও না কত বোকা। বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে চায়। নিজের মনে মনে কথাগুলো ভেবে আবারও বলে। চাঁদ সু। কথাটা আর বলতে পারেনি। তার আগেই জিনিয়া বলে। আর কতবার বলবো আপনাকে আমাকে এই নামে ডাকবেন না? অসহ্য লাগে আমার আপনার এই নেকামো। আমি আপনার সাথে কথা বলতে চাই না। আপনাকে আমার বিরক্ত লাগে। প্লিজ দয়া করে আমার সামনে আর আসবে না। নয়তো আমার ঘৃণার খাতায় আপনি হবেন দ্বিতীয় ব্যক্তি। কথাগুলো বলে আর দাঁড়ালো না, সোজা চলে গেছে নিজের বরাদ্দ করা রুমে। যদি সে একবার পিছনে ফিরে দেখতে একজন মানুষ তার এখন কথা কতটুকু কষ্ট পেয়েছে, তাহলে আর কখনো সে নিজের এই মানুষটার সামনে মুখ দেখাতে পারবে না। ডিগ্রি অহেহ নিষ্ঠুর দুনিয়া। আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য না? যে মানুষটা আমাকে এত ঘৃণা করে, তাকেই কেন এই মন প্রচুর ভালোবাসে? রোহান লাল হাত, অশ্রু মাখা চোখে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে রোহান। দাঁড়িয়ে রইল ঠাই জায়গায়। কতক্ষণ দাঁড়িয়ে ছিল তাও বলতে পারবে না সে। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠে। বোঝেতে মানুষটাকে। তার অনেক আপন একজন মানুষ। যে তার বন্ধু কম ভাই বেশি। তার কলিজার বন্ধু আরমান। কিন্তু বলল না। ঠাই দাঁড়িয়ে থাকে। আরমান বোঝে পারে তার বন্ধু কেন কান্না করছে। হয়তো আবারও জিনিয়া তাকে রিজেক্ট করেছে। নীরবতা ভেঙে আরমান বলে। কি হয়েছে? মেয়ে মানুষের মতো এমন ফেচফেচ করে কান্না করছিস কেন? আরমানের বলতে দেরি হলো, রোহানের পিছন ঘুরে গলা জড়িয়ে কান্না করতে দেরি হলো না। রোহানে এমন গলা জড়িয়ে কান্না করতে দেখে বিরক্ত হয়ে বলে। বালসর। মেয়ে মানুষের মতো খালি ডলালি করছিস, ভালো লাগে না? স্টুপিড কোথাকার। আরমানের কথায় রোহানের কোনো পরিবর্তন দেখা গেল না। আগের ন্যায় আরমানের গলা জড়িয়ে বলে। ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন বাঁচব কি করে? বলে আবারও ফেচফেচ করে কান্না করতে থাকে। কি সর্বনাশ হয়ে গেছে তোর? সব শেষ ভাই আমার। রোহানের এমন কান্না করা দেখে মুচকি হাসে আরমান, যা রোহানের চোখে পড়েনি। তাই সে মজা উড়িয়ে বলে। এমন ভাব করছিস মনে হচ্ছে কেউ তোকে ধর্ষণ করে তোর 72 লাখ খুলে বিক্রি করে দিয়েছে।
আরমানের কথা শুনে সঙ্গে সঙ্গে রোহানের হাত চলে যায় তার প্রাইভেট পার্টে। ইয়েতে হাত রেখেই রোহান বলে, ইন্না লিল্লাহ, আমার বউয়ের মূল্যবান সম্পদ। চোখ সরা বেডা লুচু। তাদের দুজনের কথা মাঝে সেখানে এসে উপস্থিত হয় জাহেদ। রোহানের মুখের দিকে একবার তাকায়। মুখ দেখে মনে হচ্ছে তর বোন আবার রিজেক্ট করে দিয়েছে। বেচারার জন্য খুব হাসি পাচ্ছে। যতবার তার বোন রোহানকে রিজেক্ট করে এতবার এমন বাচ্চাদের মতো কান্না করে। এটা নতুন কিছু নয় তার কাছে। এবার উচ্চ সুরে হেসে ফেলে বলে, কি রোহান ভাই, আমার বোন আবারও রিজেক্ট করেছে? রোহান কান্না মুখোশে নিয়ে বলে, হুম, চেষ্টা করতে থাকো, একদিন সফল হয়ে ফসল ফলাতে পারবে তুমি ইনশাআল্লাহ। ট্রাই অ্যাগেইন বর। জাহেদের কথা শুনে এবার আরমানও উচ্চ সুরে হেসে ফেলে। ডিগ্রি ডিগ্রি ডিগ্রি। রুমে এসে বেডে শুয়ে পড়ে জিনিয়া। রোহানকে কথাগুলো বলে সেও তো শান্তি পাচ্ছে না। তারও তো খুব কষ্ট হচ্ছে। মানুষটাকে তো সেও খুব ভালোবাসে মনে মনে, কিন্তু প্রকাশ করতে পারে না। তার কালো অতীত তাকে ভালোবাসা প্রকাশ করতে দেয় না। তার তো খুব ইচ্ছে করে যে তাকে এত ভালোবাসে তার সাথে মন খুলে কথা বলতে, তার বুকে মাথা রেখে ভালোবাসি বলতে, ভালোবাসার মানুষের সাথে সংসার করতে। বুকটা ছিঁড়ে যাচ্ছে ওর, মানুষটার সাথে এত খারাপ ব্যবহার করে। না চাইতেও বারবার খারাপ ব্যবহার করে ফেলে। তার তো ইচ্ছে করে হাতে হাত রেখে বৃষ্টির মধ্যে হাঁটতে। কেন পারছে না সে মানুষটাকে আপন করে নিতে? তার মতো করে কেন বলতে পারে না সেও তাকে খুব বেশি ভালোবাসে? হাজারটা ভাবনা মনের মাঝেই চাপা পড়ে থাকে তার। এসব ভেবেই নিঃশব্দে অশ্রু ফেলতে থাকে জিনিয়া। ডিগ্রি 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 ডিগ্রি। আরে বনু, তুমি কখন এসেছো কলেজ থেকে? যারা, আরে আমার মির্জাফর ভাইজে। কি শুনছি এসব আমি মায়ের কাছ থেকে। জোহান, কি কি শুনেছ তুমি? যারা, তুই নাকি মায়ের আবার বিয়ে ঠিক করেছিস তোর স্যারের মামার সঙ্গে? জোহান, না মানে ইয়ে আসলে হয়েছে কি বনু? যারা, হুম্মম বল কি হয়েছে শুনতে চাচ্ছি তো আমি। জোহান, আমি তো ওয়লতে পারলো না আর। তার আগেই যারার মোবাইলে কল চলে আসে। যারা ফোনটা সামনে এনে দেখে ফিহা কল করছে। রিসিভ করে কথা বলতে বলতে চলে যায় নিজের রুমে। যারা চলো যাওয়ার পর ফুস করে একটা শ্বাস ফেলে জোহান। আজ তার কপালে শনি রবি লেখা ছিল। আজ তার পিঠের ছাল তুলে নিত তার বনু। কপাল ভালো বেঁচে গেছে। বুক থেকে যেন বাড়ি পাথর নেমে গেছে। হ্যাঁ বল ফিহা, আবার কেন কল করেছিস? যারা, ফিহা, যারা শোনা চল কাল মিমদের বাসায় যাই। মিমকে দেখে আসি। যারা, আচ্ছা। কাল কখন যাবি? ফিহা, সকালে যাব 9টার দিকে। যারা, আচ্ছা। কাল তাহলে দেখা হবে। আল্লাহ হাফেজ বলে কলটা কেটে দিল। রাত এখন 9টার ঘরে। খাবার সময় হয়ে গেছে। রান্নার লোক এসে রান্না করছে। রান্না করা শেষ হলে লোকটা আরমানকে ডাক দেয়। সাহেব, আমার রান্না করা শেষ। আরমান নিজের রুম থেকে বেরিয়ে আসে। কাজের লোক, সাহেব এখানে তো কোনো চেয়ার টেবিল নাই। কি করব এখন? একটা পার্টি বিছিয়ে দেই। আরমান, আচ্ছা ঠিক আছে। আর একটু তাড়াতাড়ি করবেন, সবার খিদে পেয়েছে। আচ্ছা সাহেব। বারান্দায় পার্টি বিছিয়ে খেতে বসেছে সবাই। শুধু একজন নেই, রোহান। জেরি, তোমার রোহান ভাইয়াকে ডেকে নিয়ে এসো তো। আরমান, আচ্ছা ভাইয়া, বলে জেরিন চলে যায় রোহানকে ডাক দিতে। কিছু সময় পর রোহান আসে। এসে কাঙ্ক্ষিত মানুষটার মুখ দেখে সন্ধ্যার কথা মনে পড়ে যায়। জিনিয়া মাথা নিচু করে বসে আছে। সেখানে দাঁড়ানোর মতো আর সাহস পেল না। তাই পিছন ঘুরে চলে আসতে নিবে তখন ডাক দেয় জাহেদ। ভাইয়া চলে যাচ্ছ যে? খাবে না? আমার পেট ভরা। আমি খাবো না। তোরা খেয়ে নে। দাঁড়ালো না সেখানে, সোজা রুমে চলে আসে রোহান। জিনিয়া সব শুনে ওনার শোনার মতো করে বসে আছে। আগের ন্যায় মাথা নিচু করে সবা। উপরে উপরে কিছু না বললেও সে খুব বুঝতে পারছে রোহান তার কথায় অনেক আঘাত পেয়েছে। তার সামনে আসবেন না বলে হয়তো পেটে খিদে নিয়ে এমন মিথ্যা বলে পালিয়ে গেছে। কান্না আসলেও নিজের মাঝে দমিয়ে রেখে তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে চলে আসে জেরিনকে নিয়ে। রাত কেটে যায় এমন না বলা মান অভিমানের বীরে। রাতে খাওয়া হয় না আর রোহানের। তাকে ডাকার মতো ও কেউ নেই। আরমান অনেকবার এসে ডেকে গেছে খাওয়ার জন্য, কিন্তু সে খায়নি। রুম থেকে বের হলেই যদি তার চাঁদ সুন্দরীর সাথে দেখা হয়ে যায়। রাতের আন্ধার শেষ হয়ে ভোরের আলো আসে বীর করছে পূর্বের আকাশে। পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙে আরমানের। নতুন জায়গায় ঘুম বেশি ভালো হয়নি। তাই শুয়ে না থেকে উঠে পড়ে। মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে এসে বারান্দায় দাঁড়ায়। মোবাইলে একবার চোখ বলিয়ে দেখে সকাল 8:49 বাজে। আবহাওয়াটা কেমন ঠান্ডা ঠান্ডা, হয়তো বৃষ্টি আসবে। এমন আবহাওয়ায় এক কাপ কফি হলে মন্দ হতো না। কিন্তু এখানে তাকে কে কফি করে খাওয়াবে? বাড়িতে থাকতে তো তার মা সব করে দিত। তাই সে গ্রামটা দেখার জন্য একা একা বেরিয়ে পড়ে হাঁটতে। গ্রামের নামের মতোই গ্রামটা খুব সুন্দর। ইসলামপুর গ্রাম। চারপাশটা ভালো করে ঘুরে হাঁটা ধরে গ্রামের ভিতরের রাস্তার দিকে। রাস্তায় হাঁটার মাঝে আরো একবার সময়টা দেখে নেয়। সকাল সকাল 9:38 বাজে। কাল এত জার্নি করে আসে, এখনো সবাই ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠত এখন অনেক দেরি তাদের। প্রায় অনেকটা সময় হাঁটার পর মাঠ থেকে উঠে গ্রামের সরু চিকন রাস্তা দিয়ে হাঁটছে। পকেট হাতুড়ে একটা সিগারেট বের করে। সিগারেট জ্বালিয়ে একটা টান দিয়ে মুখের ধোয়া চোখ বন্ধ করে ফোঁস করে ছেড়ে দেয় মনের সুখে।
যেন তার সকল ক্লান্তি সিগারেটের ধোঁয়ার সাথে উড়ে যাচ্ছে। মুখের উপর সিগারেটের ধোঁয়া আসায় কাশতে কাশতে বমি করে ফেলার উপক্রম প্রায় এক রমণীর। কারো কাছের শব্দ শুনে চোখ মেলে তাকায় আরমান। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে টকটকে লাল চুড়িদার পরা এক রমণী। মাথায় সুন্দর করে হিজাব বাঁধা, মুখ ঢাকা আছে কালো মাস্কের ভিতরে। সিগারেটের ধোঁয়ায় এখনো কেশেই চলেছে মাথা নিচু করে। এখন অবস্থা দেখে হাতে থাকা সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে ফেলে আরমান। সিগারেটের গন্ধ আস্তে আস্তে কমে এলে লাল চুড়িদার পরা রমণী নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। রমণীকে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে। কেমন চেনা চেনা গালছে তার কাছে। আর একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতেই মন পড়ে। এই সে মেয়ে যাকে সে কাল গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছে সাদা কলেজ ড্রেস। চিনতে অসুবিধা হয়নি, কিন্তু এখনো মুখটা দেখা হয়নি তার। সামনে থাকার রমণীকে কিছুটা স্বাভাবিক হতে দেখে আরমান জিজ্ঞেস করে, আর ইয়োগে, আপনি ঠিক? শ্বাস সম্পূর্ণ কথা শেষ করতে পারল না। তার আগেই মেয়েরই নরম হাতে একটা থাপ্পড় পড়ে আরমানের গালে। সঙ্গে সঙ্গে গালে হাতে চলে যায় আরমানের। কোনো দোষ না করেই থাপ্পড় খেতে হবে তা কোশ্চিনকালেও কল্পনা করেনি সে। বদমাশি করার আর জায়গা পাস না। আমাদের বাড়ির সামনে এসেই তোদের মতো মাতালদের মাতলামি করতে হবে এই দিনে দুপুরে। মেয়ে দেখলেই ইফটিজিং করা শুরু করে দিস। সিগারেটের ধোয়া মেয়েদের মুখে উপর ছাড়িস। আবার ইংলিশে জিজ্ঞেস করছি আর ইউকে? খারাপ, লুচু, তোর বখাটে লোক, তোর নামে নালিশ করব আমি। একদম এ কথাগুলো বলে থামল যারা। এখনো সিগারেটের গন্ধের রেশ কাটেনি তার। চোখ দুটো লাল হয়ে গেছে। জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার ফলে বারবার বুক উঠা মানা করছে যারার। সে কখন তার মুখে সিগারেটের ধোঁয়া দিল? এই হাফ ইঞ্চির মেয়েকে তো দেখেইনি সে। রাগ লাগছে অনেক তার। এই হাফ ইঞ্চির মেয়ের এত বড় সাহস। তার থেকে বয়সে এত ছোট একটা মেয়ে তার গালে থাপ্পড় মারে। ইগোতে হাট হয় আরমানের। আমি কে এই মেয়ে কি তা জানে? হয়তো জানে না, তাই এত বড় সাহসের কাজটা করে ফেলেছে। রাগে চোখ দুটো লাল হয়ে উঠে আরমানের। আরমান এই মেয়েকে কাল কতই না আলাভোলা ভেবেছিল, আর আজ সে কি না তাকে থাপ্পড় মেরেছে। অসভ্য মেয়ে মানুষ। তাই সে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েকে দুটো করা কথা শোনানোর জন্য আঙুল তুলে বলতে নিবে, এই মেয়ে, তোমার এত বড় সাহ। এবারও সম্পূর্ণ কথা শেষ করতে পারল না। তার আগেই যারা তার মুখের মাস্ক খুলে আরমানের আঙুল উঁচু করে রাখা হাতটা ধরে জোরে কামড় মেরে দেয়। আহাহাহা বলে চেঁচিয়ে উঠে আরমান। ব্যথার চোটে দুচোখ খিচে বন্ধ করে ফেলে সে। দাঁত বসিয়ে দেয়। রক্ত বের হচ্ছে। তাই হাতটা এক জারা দিয়ে ছাড়িয়ে নেয় যারা কাছ থেকে। আর সহ্য করতে না পেরে দাঁতের দাঁত চিপে চিৎকার করে বলে উঠে আরমান, বেয়াদব মেয়ে মানুষ, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলিস? তুই জানিস আমি কে? হাফ ইঞ্চির মেয়ে হয়ে আমার গালে থাপ্পড় মারিস। থাপ্পড়ে তোর মুখের নকশা পাল্টে দিব বেয়াদব। মেয়ে মানুষ বলে বেঁচে গেলি, নয়তো অন্য কেউ হলে কবরে পাঠিয়ে দিতাম। আর একবার এমন করলে জ্যান্ত পুঁতে ফেলবো। অসভ্য মেয়ে মানুষ। আরমানের এমন চিৎকার করে কথা বলায় কিছুটা দমে গেল যারা। মনের মাঝে ভয় কাছে করছে তার। যদি তাকে একা পেয়ে কোনো ক্ষতি করে দেয়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লোকটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারল না। একবার শুধু চেয়েছিল কামড় মারার সময়। গায়ের রং ফর্সা, লম্বা আর বয়সে ওর থেকে অনেক বড়। দেখে মনে হচ্ছে লোকটা এই গ্রামের না। লোকটাকে দেখে যারা বুকটা কেমন যেন করছে। মনে জ্বর বয়ে যাচ্ছে তার। দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক, বড় ঘরের ছেলে। তাহলে এমন বখাটে ছেলেদের মতো রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে কেন? আর ভাবতে পারল না যারা। সব কেমন গুলিয়ে যাচ্ছে তার। আজ সে অনেক সাহস দেখিয়ে ফেলেছে। তাই তো আরমানের চিৎকার শুনে সাহসে কুলোয় নি চোখে চোখ রেখে আর কথা বলতে। তাই এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছে যারা। চোখ আটকে যায় আরমানের সামনে থাকার রমণীকে দেখে। মুখের মাস্ক খোলা, চোখে কেমন যেন এক অদ্ভুত মায়া। গোলাপি ঠোঁটের কোণে এক কালো তিল। তিলটা কেমন আকর্ষণীয় লাগছে তার কাছে। যা দেখলেই নেশা লেগে যাবে যেন পুরুষের। গায়ের রং ফর্সা হওয়ায় মুখটা লাল হয়ে আছে। গাল দুটো লাল টমেটোর মতো ফুলে আছে। টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তার। কিন্তু পরক্ষণেই মনে পড়ে তাকে এই মেয়ে থাপ্পড় মেরেছে। মাথার রাগ আরো চওড়া হয় তার। নিজের রাগ দমিয়ে আরমান এবার আরো ভালো করে পর্যবেক্ষণ করে যারাকে। পোশাক আশাকে এক ধরনের শালীনতা আছে। যারাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আর কিছু বলল না আরমান। শরীর কাঁপছে তার। হয়তো ভয় পেয়েছে। কেমন ভদ্র ভদ্র লাগছে এখন যারাকে। তার দমকে ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। দেখতে পুরো নিষ্পাপ শিশুর মতো লাগছে। কে বলবে এই মেয়ে তাকে থাপ্পড় মেরেছে? খরগোশের মতো দাঁত দিয়ে কামড় দিয়েছে। আনমনেই নিঃশব্দে ঠোঁট বাঁকিয়ে হেসে দিল আরমান। যা চোখে পড়েনি যারার। মনে এত ভয় নিয়ে সাহস দেখাতে এসেছে। আরমান যারাকে আরেকটু ভয় দেখাতে বলে, পরের বার অপরিচিত কারোর সম্পর্কে না জেনে খারাপ মন্তব্য করবেন না ম্যাডাম। যদি করেন তাহলে তুলে নিয়ে পাচার করে দিব। সাবধানে চলাফেরা করবেন কিন্তু। দ্বিতীয়বার আমার চোখের সামনে পড়বেন না আপনি। তাহলে কিন্তু খুব খারাপ কিছু হবে আপনার সাথে, যা আপনি কল্পনাও করতে পারছেন না। এখন এমন ভাবে রাস্তায় কাপি না করে বাড়ি যান। বলে আর দাঁড়ালো না আরমান। চলে গেছে নিজের গন্তব্যে।
পিছনে ফেলে গেছে এক ভয়মিশ্রিত রমণীকে, যারা তাকিয়ে আছে আরমানের চলে যাওয়ার দিকে। ভয়ের চোটে চোখে পানি চলে আসে তার। রাগ লাগছে এখন নিজের উপর। কেন লোকটাকে থাপ্পড় মারতে গেল? এমনিতেই দেরি হয়ে গেছে মিন্দের বাসায় যাওয়ার জন্য, তার উপর এসব। আর গেল না মিন্দের বাসায় ভয় চোটে। যদি আবার লোকটার সাথে দেখা হয়ে যায় তার। ফিহাকে ফোন দিয়ে বারণ করে দিয়েছে। আরমান হাঁটার মাঝে কাউকে ফোন করে বলে দেয় কি কি আসবাবপত্র লাগবে তাদের থাকার জায়গায়। প্রয়োজনীয় সবকিছু যেন বিকেলের মধ্যে চলে আসে। আরমান বাড়ি আসতে আসতে 12টা বেজে যায়। এখনো কারো সকালের নাস্তা করা হয়নি। বাড়ি এসে সোজা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই তার সামনে পড়ে জিনিয়া। জিনিয়া ডাকতে এসেছে আরমানকে খাওয়ার জন্য। কিন্তু জিনিয়ার চোখ যায় ভাইয়ের লাল হয়ে থাকা গালের দিকে। মনে হচ্ছে কেউ গায়ের জোরে কুশি থাপ্পড় মেরেছে। মনে সংশয় দূর করতে বড় ভাইকে জিজ্ঞেস করেই ফেলে, ভাইয়া তোমার গাল এমন লাল হয়ে আছে কেন? কি হয়েছে তোমার গালে? বোনের এমন প্রশ্ন শুনে আরমান গালে হাত দেয়। মনে পড়ে রাস্তায় ঘটে যাওয়া ঘটনার কথা। বেয়াদব মেয়ে কত জোরেই না থাপ্পড় মেরেছে তাকে। তার ফর্সা গালটা লাল হয়ে আছে। এখন সবার চোখে পড়ছে। রাগ হচ্ছে তার। ওই মেয়েকে ধরে একটা আছাড় মারতে ইচ্ছে করছে। বেয়াদব কোথাকার। হাফ ইঞ্চির মেয়ে হয়ে 5 ফুট 11 ইঞ্চির ছেলের গালে থাপ্পড় মারে। এখন তো আর বলতে পারবে না। হাঁটুর সমান মেয়ের হাতে থাপ্পড় খেয়ে এসেছে তার ভাই। মানসম্মান কিছুই থাকবে না আর তার। লজ্জায় মাথায় কাটা যাবে তার। তাই আরমান মনে মনে কিছু মিথ্যা সাজিয়ে বোনকে বলে, অ্যালার্জির কারণে এমন লাল হয়ে আছে হয়তো। কিন্তু তুমি তো এখনো তেমন কিছু খাওনি। তাহলে অ্যালার্জি হবে কি করে? বোনকে এমন গোয়েন্দাদের জেরা করতে দিতে কিছুটা বিরক্ত হয়ে বলে, কত প্রশ্ন করিস তুই? সর সামনে থেকে। খিদে পেয়েছে আমার। ডিগ্রি। দুপুরে যে যার মতো খেয়ে আবার নিজের রুমে চলে আসে। কাল এত জার্নি করে আসে, আজ সবার উঠতে লেট হয়ে গেছে। কাল রাত থেকে এখনো রোহান জিনিয়ার সাথে একটা কোথাও বলেনি আর না বলছে জিনিয়া। শুধু খাওয়ার সময় একসাথে বসে খেয়েছে। তাও একবারও জিনিয়ার দিকে তাকিয়েও দেখেনি রোহান। সে তার চাঁদ সুন্দরীর কথা রাখতে ব্যস্ত। সে আর যাবেন না ওই মেয়ের সাথে কথা বলতে। তর সামনেও পড়বে না আর। মনে মনে প্রতিজ্ঞ করে রোহান। কিন্তু বেহা মন তা মানতে নারাজ। বিকেলের দিকে তাদের সব প্রয়োজনীয় জিনিস পেয়ে চলে আসে। এসব গুছাইতে রাত হয়ে যায়। এত কাজ করে সবাই ক্লান্ত হয়ে ডিনার করে শুয়ে পড়ে। ঘুম নেই শুধু জিনিয়ার চোখে। আজ রোহান তার সাথে একবারও আসেনি কথা বলতে। এমনকি তার দিকে ফিরেও তাকায়নি রোহান। খুব কষ্ট হচ্ছে তার। এই তার ভালোবাসা। রাগে দুঃখে জিনিয়ার চোখে পানি চলে আসে। একটু পর পর ডাক টানছে আর চোখের পানি মুছছে বালিশে মাথা দিয়ে। বড় বোনে এমন এমন ডাক টানার শব্দ শুনে ঘুম ভেঙে যায় জেরিনার। ঘুম ঘুম চোখে বলে, আপু তোমার কি হয়েছে? এমন নাক টানছ কেন? তোমার কি ঠান্ডা গেলেছে? জেরিনের প্রশ্ন শুনে তাড়াতাড়ি চোখ মুছে নেয় জিনিয়া। নিজেকে কিছুটা স্বাভাবিক করে বোনের মাথায় হাত ফুলিয়ে দিয়ে বলে, না বনু, আমার ঠান্ডা লাগেনি। আমি ঠিক আছি। তুই ঘুমাসনি এখনো? রাত হয়েছে অনেক, এখন ঘুমা তুই। ঘুম চোখে থাকার কারণ আবারও ঘুমিয়ে যায় জেরিন। বোনের মাথায় হাত ফুলিয়ে দিতে দিতে কখন যে সে নিজেই ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি জিনিয়া। আরমান, এই আরমান, ঘুমিয়ে গেছিস তুই? এত রাতের রোহানের ডাক শুনে কপালে বাজ পড়ে আরমান। কারো কোনো বিপদ হলো না তো আবার? এমনতেই নতুন জায়গায়। তাই সময় ব্যয় না করে বেড থেকে তাড়াতাড়ি নেমে দরজাটা খুলে দেয়। দরজার সামনে হেলোমেলো হয়ে দাঁড়িয়ে আছে রোহান। কি হয়েছে? এত রাতে ডাকছিস কেন? কারো কিছু হয়েছে নাকি? সিগারেট আছে দোস্ত? থাকলে একটা আমাকে দেহ তো। এখন কথা শুনে ভ্রু কুচকে তাকায় রোহানের দিকে। বিরক্তি নিয়ে বলে, শালা এত রাতে এসে ডাকছিস সিগারেটের বালের জন্য? হুম, বাল থাকলে দেহ শালা, গলাটা শুকিয়ে আছে। মাথা যন্ত্রণা করছে খুব। শান্ত কণ্ঠে প্রতিটি বাক্য উচ্চারণ করে রোহান। এত রাতে এই বাল খাওয়ার জন্য এসেছিস? এই বালা খাওয়া বন্ধ কর, না হলে ক্যান্সার হয়ে যাবে। আমাকে জ্ঞান না দিয়ে আগে নিজে বাল খাওয়া বন্ধ কর। শালা, দেহ একটা। আর কিছু বলল না রোহানকে আরমান। বেশি ডিপ্রেশনে থাকলেই সিগারেটের জন্য পাগলের মতো করে রোহান তা ভালো করেই জানে সে। এমন এলোমেলো অবস্থায় রোহানকে দেখে বুঝতে পারে তার কলিজার দোস্ত ডিপ্রেশনে আছে। তার বন্ধুর মনের অবস্থা ভালো না। একাকিত্ব সময়ের প্রয়োজন তার। তাই বলে, চল নদীর পাড় থেকে হেঁটে আসি। দুজন মিলে ধোয়া উড়াবো। রোহান আর কিছু না বলে হাঁটা ধরে নদীর দিকে। রোহানকে যেতে দেখে আরমানও যায় তার পিছন পিছন। একটা সিগারেট ধরিয়ে নিজে একটা টান দিয়ে রোহানের হাতে দিয়ে বলে, কি হয়েছে? এমন ডিস্টার্ব দেখাচ্ছে কেন তোকে? কই কিছু হয়নি আমার। আমার আবার কি হবে? মিথ্যা হাসি দিয়ে বলে, জিনিয়া কিছু বলে তোকে? না। ও কি বলবে আমাকে? কিছু বলেনি। ভালোবাসিস জিনিয়াকে? সব যেন আবার জিজ্ঞেস করছিস কেন? এমনি করলাম। বল ভালোবাসিস ওকে? হুম। তাহলে ওর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা কর। রোহান বুঝতে পারল না আরমানের কথা ধরন। তাই আবার জিজ্ঞেস করে, কি বললি? বললাম জিনিয়ার থেকে দূরে থাকতে। আরমান, তুই আমার বন্ধু হয়ে এমন কথা বলতে পারলি? তুই জানিস না আমি জিনিয়াকে কতটা ভালোবাসি।
সে যদি আমাকে ঘৃণা করে তার শেষ পৃষ্ঠায় নিয়ে দাঁড় করাই, তারপরও আমি জিনিয়াকেই ভালোবাসি। আমি কিভাবে তার থেকে দূরে থাকব? একদমে কথাগুলো বলে থামে রোহান। জানি তো, তাই তো বললাম দূরে থাকতে। দেখ রোহান, আমাকে ভুল বুঝিস না। আমি তোর ভালো চাই, তাই বলছি তুই জিনিয়ার থেকে দূরে থাক। জিনিয়াকে তোর ফিলিংস বুঝতে দেহ। সে যদি তোকে ভালোবাসে তাহলে সে তোরই থাকবে। আমি জানি জিনিয়া কাউকে ভালোবাসে না। ছেলেদের সাথে তার তেমন মেলামেশা নেই চলে। তাই হয়তো তোর ওর প্রতি এমন ব্যবহার ওকে বারবার বিরক্ত করছে। তাই সে বুঝতে পারছে না তোর ভালোবাসা। যে কাছে থাকতে ভালোবাসা বোঝেন না তাকে দূরে ঠেলে দিয়ে বোঝাতে হয় ভালোবাসা কি জিনিস। তোর জন্য যদি ওর মনে এইটুকু পরিমাণের ভালো লাগা থাকে, তাহলে সে তোর দেওয়া অবহেলা সহ্য করতে পারবে না। ও ছোট মানুষ, একটু সময় দেহ। দেখবে একদিন সব ঠিক হয়ে গেছে। নিজেকে সময় দেহ আর জিনিয়াকেও। আরমানের কথা শুনে রোহান ভাবে হয়তো তাকে আরমান ঠিক কথাই বলছে। যে কাছে থাকতে মূল্য দেয় না সে দূরে গেলে ঠিকই খুঁজে। বুঝেছি। তোর কথাই থাক তাহলে। যতদিন চাঁদ সুন্দরী নিজে থেকে আমায় না ডাকবে, আমি যাব না আর ওই রাস্তায়। করব না আর কাউকে বিরক্ত। ডাকবো না তাকে চাঁদ সুন্দরী বলে। কষ্ট হলেও তা নিজের মাঝে লুকিয়ে রাখবো। কাপা কাপা গলায় বলে রোহান। সেই রাতের পরে কেটে যায় মাঝখানে আরো 2 দিন। এই 2 দিন একটা বারের জন্য কথা বলেনি তার চাঁদ সুন্দরীর সাথে। তার পাশান নারীও একবার তার খোঁজ পর্যন্ত নেয়নি। কি করছে, কি খাচ্ছে, শরীর ঠিক আছে কিনা একবার জানতে চায়নি। অবশ্য এসব জিজ্ঞেস করার মতো কোনো সম্পর্ক নেই তাদের মাঝে। তারপর ও একবার জিজ্ঞেস করতে পারত তাকে। কই, তাকে ছাড়া তো সবার খুব ভালো করে দেখাশোনা করছে তার চাঁদ সুন্দরী। কার কি লাগবে না লাগবে, তাহলে তাকে একটা বার জিজ্ঞেস করলে কি খুব একটা ক্ষতি হতো? তার নির্দয় চাঁদ সুন্দরী এই পাষাণ নারীকে আবার সে ভালোবাসে বারংবার। সকাল 8টা বাজে। যারা বটগাছের নিচে দাঁড়িয়ে আছে তার বেস্ট ফ্রেন্ডদের জন্য। সে কখন থেকে দাঁড়িয়ে আছে কিন্তু তার গুণধর বান্ধবীদের আসার কোনো নামই নেই। একা একা দাঁড়িয়ে থাকতে কেমন ভয় করছে তার। হাতে থাকা বইটা বুকের মধ্যে আরো টাইট করে চেপে ধরে ভয়ে চোটে। ওই লোকটার সাথে দেখা হওয়ার পর এবার ও বাসা থেকে বের হয়নি সে। যদি দেখে হয়ে যায়, তাকে তুলে নিয়ে যদি বিক্রি করে দেয় তখন। এসব ভাবতে ভাবতে আরো একবার আশেপাশে তাকায় যারা। যদি দেখা মিলে তার বান্ধবীদের, কিন্তু তাদের কোনো পাত্তাই নেই এখনো। এসব ভাবনার মাঝে কারে পায়ের শব্দ আসে কানে। হঠাৎ করে কারো পায়ের শব্দ শুনে মাথাটা ঘুরিয়ে পিছনে তাকায় সে। এ সময় এই বটতলায় লোকটাকে দেখে ভয় হাত পার কাঁপুনি দিয়ে ওঠে। এমন সময় এই অনাকাঙ্ক্ষিত মানুষটাকে এখানে দেখতে পারেন তা কল্পনাতেও আশা করেনি সে। এখন কি করবে সে? লোকটাকে দেখে একটা শুকনো ঢোক গিলে যারা। আরমান এতক্ষণ তাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে রাশেদের সঙ্গে কথা বলছিল কোনো এক ফাইলের বিষয় নিয়ে। হঠাৎ করে আরমানের চোখ যায় দূর বাটাচটার তলায় দাঁড়িয়ে থাকা সাদা কলেজ ড্রেস পরা যারা দিকে কেমন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। কারোর জন্য হয় তো অপেক্ষা করছে। তাদের ছোট একতলা বাড়ির ছাদ থেকে মেইন রাস্তায় প্রায় সব দেখা যায়। তাই যারাকে এমন একা দাঁড়িয়ে থাকতে দেখে সোজা ছাদ থেকে নেমে আরমান বটগাছটার কাছে আসে। যারাকে এই নিয়ে 3 বার দেখেছে সে, কিন্তু নাম টাম কিছুই জানা হয়নি তার। প্রথম সাক্ষাতেই তাকে যেভাবে আদর যন্ত্র করছে কামড় আর থাপ্পড় দিয়ে, তা সারা জীবনেও ভুলবে না সে। এখনো যারার সম্পর্কে ভালো করে কিছুই জানেন না সে। যারাকে প্রথম দিন দেখেই ভালো লাগা কাজ করছে তার মাঝে। কেমন শান্ত আর শালীনতা বজায় রেখে চলাফেরা করে। সবকিছু ঠিক আছে, শুধু হাইটে কিছুটা ছোট। এটা কোনো বিষয় না, ভালোবাসা হাইট দেখে হয় না। ভালোবাসা হয় মন থেকে, যা হঠাৎ করেই হয়ে যায়। হাফ ইঞ্চি হলেও পরীর মতো সুন্দর সে। ওর কথা মনে এলেই আরমান আনমনে হেসে উঠে মাঝে মাঝে। এই একা একা হাসার রোগটা তাকে সারাতে হবে, নয়তো সবাই তাকে পাগল মনে করবে। আরমান এসে সোজা যারার সামনে দাঁড়ায়। ভালোভাবে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। পরনে সাদা কলেজ ড্রেস, মাথায় হিজাব বাঁধা, মুখটাও ঢাকা, কপালে তার বিন্দু বিন্দু ঘাম। আরমানকে দেখে সে যেন আরো ঘামছে। আরমান বুঝতে পারে তার উপস্থিতিতে সে ভয় পাচ্ছে। ওইদিন যে ভয় দেখিয়ে এসেছে তার হাফ ইঞ্চি মেয়েকে বিক্রি করে দিবে বলেছে। তাই আরমানকে দেখে কেমন কে নিজেকে গুটিয়ে নিচ্ছে নিজের মাঝে। পা দিয়ে মাটি নাড়াচাড়া করছে। বুকে ধরে রাখা বইটা আরো শক্ত করে চেপে ধরে নিজেদের মাঝে। কেমন করে যেন কেঁপে কেঁপে উঠছে যারা। সুযোগ পেলেই এক দৌড়ে পালাবে সে। তাই সে যারার ভয় দূর করতে বলে, আমাকে ভয় পাও। এবার তার অসম্পূর্ণ কথা সম্পূর্ণ শেষ করতে পারল না। তার আগেই মাথায় কিছু একটার বাড়ি লাগে তার। মাথাটা জিম ধরে গেছে কয়েক সেকেন্ডে। মাথাটা বো করেছে তার। আরমান মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে সামনের দিকে তাকায়। দেখে যারা খাটের দিকে দৌড়ে পালাচ্ছে। সে ঠিক বুঝতে পারছে এখন তাকে কে বাড়ি মেরেছে। যারার হাতে থাকা বই মাটিতে পড়ে আছে। হয়তো এই বাই দিয়ে তার মাথায় মেরেছে। বইটা মাটি থেকে তুলে হাতে নেয় আরমান। যুক্তিবিদ্যা বই। আরমান বইটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এই মেয়ে যুক্তিবিদ্যা বই পড়ে এমন অযৌক্তিক কাজ কিভাবে করে এই মেয়ে। বালের মেয়ে মানুষ, ভালোভাবে কথা বলতে এসেও শান্তি নেই। এই হাফ ইঞ্চি মেয়ের হাতে মার খেতে হয় যেখানে সেখানে।
তাকে ধরে পেটাচ্ছে কোনো কারণ ছাড়াই। কি দোষ তার? রাগে দাঁত হির হির করে আরমান শক্ত গলায় বলে, এই হাফ ইঞ্চি মেয়ে, দাঁড়াও বলছি এখানে। আর এক পা এগুলে পা ভেঙে ফেলবো তোমার। তুলে নিয়ে বিক্রি করে দিব। বলে দিলাম কিন্তু। আরমানের এমন দমকে কথা বলতে শুনে পা থেমে যায় তার। ভাই চোটে আর এক পাও এগুতে পারছে না সে। মনের মধ্যে একঝাঁক ভয় এসে বাসা বাঁধে। যদি তাকে কোনো ক্ষতি করে দেয়, এবার যদি সত্যি সত্যি তাকে বিক্রি করে দেয়। তার ভাবনার মাঝে আরমান এসে দাঁড়ায় যারা সামনে। এই মেয়ে, এই আমাকে কি তোমার সরকারি মনে হয়? যখন দেখছো তখনই আমায় আঘাত করছো, সমস্যা কি তোমার? কিছুটা চেঁচিয়ে কথাগুলো বলে আরমান। আরমানের কথায় কোনো হেলদোল দেখা গেল না যারার মাঝে। যে ভাবনায় ব্যস্ত কিভাবে পালাবে এখন এখান থেকে। আরমান যারার কোনো হেলদোল করতে না দেখে আরো কিছুটা সমানে এড়িয়ে আসে যারার দিকে। আরমানকে তার কাছে আসতে দেখে নিজেকে বাঁচাতে আবার হাত তুলে আঘাত করার জন্য যারা। কিন্তু এবার আর সফল হতে পারেনি সে। তার আগেই আরনাম ওর হাত ধরে ফেলে। জীবনে এই প্রথম কোনো পুরুষ ছোড়া পেয়ে কেঁপে ওঠে যারা। পুরুষালী গায়ের গন্ধ তার নাকে এসে বার সুরসুরি দিচ্ছে। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে তার। বুকটা মুচড় দিয়ে উঠে, এই লোকটা তার ক্ষতি করে দিবা না তো এখন? যারার দুই হাত নিজের হাতের ভিতরে রেখেই আরমান আবার বলে, এই হাফ ইঞ্চি মেয়ে মানুষ, সমস্যা কি তোমার? এইটুকু হাইট নিয়ে এত সাহস দেখাও কি করে? তুলে এক আছাড় দিব, 7 দিনেও বেড থেকে নামতে পারবে না। কথা না শুনে বারবার আঘাত করছো কেন? তুমি জানো আমি কে? কি কি করতে পারি তোমার সাথে? ধারণা আছে কোনো? আরমানের ভাই চোখ ছলছল হয়ে আসে তার। এই লোকটাকে তো আসলেই সে চিনে না। 2বার আঘাত করেছে সে। যদি কোনো ছেলে ধরা হয় এই লোক তখন। যদি তাকে তুলে নিয়ে বিক্রি করে দেয়। সেদিন তো লোকটা তাকে বলেছে পরের বার দেখলে সোজা বিক্রি করে দিবে। এখন আমি কি করব? যারার ভাবনার মাঝে আবার আরমান বলে, এই মেয়ে, এই কথা বল। কথা বলার মাঝে ফোন বেজে ওঠে। কিছুটা বিরক্ত হয় আরমান। সম্পূর্ণ শেষ করতে পারল না, তার ফোন বেজে ওঠে তার আগে। যারার 2 হাত নিজের এক হাতে নিয়ে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দেখে রাশেদ কল করছে। আকাশ বিরক্ত নিয়ে কলটা রিসিভ করে। হ্যাঁ, বল রাশেদ। ফোনে থাকা লোকটা কি বলল তা শুনে গেল না। হ্যাঁ, পেয়ে গেছি। রাতে পাঠিয়ে দিব। আবার ও শুনে গেল না কিছু। হ্যাঁ, সাথেই আছে আমার, পাঠিয়ে দিব। বলেই কলটা কেটে দেয় আরমান। আরমানের কথা শুনে এবার জোরে কান্না করে দেয় যারা। প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না। আমি আপনাকে আর মারব না, সত্যি বলছি। আমাকে বিক্রি করে দিবেন না প্লিজ। আমার আম্মু আমার জন্য খুব কষ্ট পাবে। আমার খরগোশগুলো না খেতে পেয়ে মারা যাবে। আমি আর আপনার সামনেও আসব না। প্লিজ এবারের মতো যেতে দিন আমাকে। কান্না করতে করতে এক নাগারে কথাগুলো বলে ফেলে যারা। এই মেয়ে কি বলছে এসব? তাকে কেন সে বিক্রি করে দিতে যাবে? সে তো এতক্ষণ অফিসের ইম্পর্ট্যান্ট ফাইলের কথা বলছিল রাশেদের সাথে। আর এই হাফ ইঞ্চি মেয়ে বোঝালো কি? তাকে নারী পাচার কারে ভাবছেন না তো আবার? আল্লাহ, এই মেয়ের ছোট মাথায় কত কিছু ঘুরে। নিজের মনেই বিড়বিড় করে কথাগুলো বলে আরমান। এই মেয়ে, আমি তোমার। এবারও কথাগুলো বলতে পারল না। তাদের পিছন থেকে কারো কথা ভেসে আসছে। রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। বাল, তাকে কেউ কথা সম্পূর্ণ করতে কেন দেয় না? সে কথা বললেই কেন সবাই ভিলেনের মতো বাম হাত ঢুকিয়ে দেয়? এই মিয়া, এই আপনি আমার বান্ধবীর হাতেই ভাবে ধরে আছেন কেন? তাড়াতাড়ি ওর হাত ছাড়ুন আপনি। এক্ষুনি ছাড়ুন। মিম, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি হাত ছাড়ুন আমার বান্ধবীর। নয়তো এই খাটের সামনে গনপিটুনি খাওয়াব আপনাকে, আমার বান্ধবীর হাত ধরার অপরাধে। ফিহা। পর পর কথাগুলো বলে থামে মিম আর ফিহা। আরমানের সামনে এসে একশোকায় যারার হাতটা টান দিয়ে ছাড়িয়ে নেয় মিম। হাতে ছাড়িয়ে আরমানের দিকে আঙুল তাক করে মিম বলে, আমার বান্ধবী বোকা বলে তাকে বিরক্ত করছে। তার হাত ধরছেন। সাহস তো আপনার কম না। বাড়ি কোথায় আপনার? আগে তো এই গ্রামে দেখিনি। মিমের কথা শুনে রাগী লোক নিয়ে মিমের দিকে তাকায় আরমান আর বলে, তোমার বান্ধবী বোকা? তুমি জানো তোমাদের এই বোকা বান্ধবী আমার সাথে ঠিক কি কি করছে? তোমাদের ভাগ্য ভালো এখনো ওকে মেরে দেইনি আমি। আরমানের রাগী লোক দেখে কিছুটা দমে যায় মিম। ফিহা যারাকে ধরে দাঁড়িয়ে আছে মিমের সাথে। যারা ভয় কান্না করছে এখনো। তাই ফিহা কিছুটা মিনমিন সুরে বলে, না মানে ভাইয়া, আপনার বাসা কোথায়? আগে ও দেখেনি এই গ্রামে। আমার বাড়ি ময়মনসিংহ। আরমানের কথা শুনে 3 জন বড় বড় চোখ করে তাকায় আরমানের দিকে। লোকটার বাড়ি ময়মনসিংহ হলে এখানে কি করে? প্রশ্নটা 3 জনের মনে আসলেও জিজ্ঞেস করতে পারল না ভয়। তাদের দিকে কেমন লাল চক্ষু দিয়ে তাকিয়ে আছে। ধরতে পারলেই খেয়ে ফেলবে। এখন এখান থেকে কেটে পড়লেই ভালো। ফিহা, না মানে থাকুন আপনি এখানে। আমরা যাই। হি হি হি। মেকি হাসি দিয়ে বলে, আচ্ছা ভাইয়া, আমার তাহলে আসি। দেরি হয়ে যাচ্ছে আমাদের। মিনমিন সুরে কথাটা বলে মিম। আরমানও আর কিছু বলল না। এক পলক যারার দিকে তাকায়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয়ে কান্না করছো এখনো। নামটা আর জানা হলো না তার। শুরু হুমম বলে চলে যায় তাদের সামনে থেকে। কলেজে চলে আসে 3 জন। সব ক্লাস শেষ করে মাঠে বসে আছে 3 জন। কেউ কোনো কথা বলছে না।
মিম একটা দীর্ঘশ্বাস ফেলে যারাকে জিজ্ঞেস করে কি হয়েছিল সকালে। যারা তাদের সব খুলে বলে, প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তার সাথে যা যা ঘটেছে। যারার বলা শেষ হলে ফিহা বলে, শোনা, তুই আমাদের আগে কেন বলিসনি এসব কথা? মিম, আগে বললে আজ আমরা তোকে বটগাছ তলায় একা দাঁড়িয়ে থাকতে দিতাম না এখনো। যারা, আমি জানতাম নাকি এত কিছু ঘটে যাবে। ফিহা, যাই বলিস লোকটা কিন্তু বহুত হ্যান্ডসাম আছে। কি বডি লোকটার! জিম করা শরীরের সুঠামদেহী একজন আকর্ষণীয় পুরুষ। কি সুদর্শন দেখতে! আমি তো ফিদা হয়ে গেছি রে যারা। মিম, এই তোর উল্টা পাল্টা কথা বন্ধ কর। সবসময় বাজে কথা শুধু তোর। যারা, আমার সাথে এই পর্যন্ত 2 বার দেখা হলো লোকটার সাথে। আমিও এত ভালো করে লোকটা পর্যবেক্ষণ করতে পারিনি। আর তুই এক দেখায় এত কিছু লক্ষ্য করে ফেলছিস ফিহা। কিছুটা অবাক হয়ে কথাগুলো বলে যারা। ফিহা, কেন তোর বুঝি হিংসা হচ্ছে? লোকটাকে আমি ভালোভাবে দেখেছি বলে। যারা, আমি কেন হিংসা করতে যাব? আজব! আমি তো শুধু এমনিই বললাম তোকে। আর ওই লোকটাকেই দেখলে আমার ভয় করে। হাত পা ভয় ঠান্ডা হয়ে আসে। কি ভয়ঙ্কর লোক! আর একটু হলেই আমাকে বিক্রি করে দিত। মিম, তোদের কথা বন্ধ করবি। আগে আমার কথা শুন। যারা আর ফিহা চুপ হয়ে যায়। আর দুজনে একসাথে বলে, হুম্মম বল। মিম, আজ ওই বড় মাঠের দারোয়ানকে মজা দেখাতে যাব। আমার কলিজাটাকে মাঠের ভিতরে ঢুকতে দেয়নি। বুড়ো শয়তান দারোয়ানটা। ফিহা, এটা তো আমি বলেই গেছি। চল চল তাড়াতাড়ি। হুম্মম। বসা থেকে উঠে রাস্তায় আসে দাঁড়ায় গাড়ির জন্য। কিছু সময় পর গাড়ি পেয়ে যায়। নদী পার হয়ে এসে দাঁড়ায় বড় মাঠের গেটের সামনে 3 জন। দারোয়ান চাচা, আপনি নাকি আমার কলিজাকে মাঠে ঢুকতে দেননি ওই দিন? মিম। 3 জন মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে গেটের সামনে। দারোয়ান 3 জনের দিকে তাকিয়ে আছে। বোঝার চেষ্টা করছে কার কলিজার কথা বলছে তারা তাকে। কার কলিজা গেটের ভিতরে ঢুকতে দেয়নি সে? কলিজা আবার কিভাবে গেট দিয়ে ঢুকবে? দারোয়ান, তোমরা কার কলিজার কথা বলছো? আমি কার কলিজা গেটের ভিতরে ঢুকতে দেয়নি? মিম আর ফিহা একসঙ্গে বলে উঠে, আমাদের কলিজাকে আপনি ভিতরে ঢুকতে দেননি। দারোয়ান, কলিজা কিভাবে গেট দিয়ে প্রবেশ করবে? কলিজা কি হাঁটতে পারেন নাকি? ফিহা, আমাদের কলিজা হাঁটতে না পারলে বৃহস্পতিবার এই গেটের সামনে আসলো কি করে? মিম, হেঁটে আসলো বলেই তো তাকে আপনি ঢুকতে দেননি। অপমান করে তাড়িয়ে দিয়েছেন। দারোয়ান, আরে তোমরা কোন কলিজার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাদের কথা। ফিহা, এখন বুঝবেন কি করে? কি হচ্ছে এখানে? এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে গেটের সামনে? রোহান আর জাহেদ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নদীর পাড়ে আসে ঘুরতে। নিজেদের মাঝে টুকটাক কথা বলেন। নদীর পাড়ে ঠান্ডা বাতাসে বসে আছে 2 জন। জেরিন আর জিনিয়াকে অনেকবার ডেকে এসেছে জাহেদ। কিন্তু তারা নাকি আসবে না এই দুপুরের কাঠফাটা রোদে নদীর পাড়ে। জিনিয়া অবশ্য এসবে না, কারণ সেখানে রোহান আছে তাই। রোদের বাহানা দিয়ে নিজেও আসেনি আর জেরিনকেও আসতে দেয়নি। নদীর পাড়ে নিম গাছের নিচে বসে নদীর ঠান্ডা বাতাস উপভোগ করছিল জাহেদ আর রোহান। কিন্তু মাঠের গেটের সামনে থেকে মেয়েলি চিৎকার চেঁচামেচি শুনে তারা বসা থেকে উঠে দেখতে আসে গেটের সামনে কি হয়েছে। গেটের সামনে আসতেই দেখে 2 জন মেয়ে দারোয়ানের সাথে ঝগড়া করছে। ঝগড়ার মাঝে জাদেহ বলে উঠে, কি হয়েছে দারোয়ান আঙ্কেল? ওরা এখানে এমন চেঁচামেচি করছে কেন? দেখুন না সাহেব, এই 2টা মেয়ে কখন থেকে বলেই যাচ্ছে আমি নাকি তাদের কলিজাকে মাঠে ঢুকতে দেইনি। ফিহা, এই এখন একদম অস্বীকার করার চেষ্টা করবেন না বলে দিলাম। মিম, হ্যাঁ, একদম তাই। আমার জানু আমাদের বলেছে আপনি তাকে ঢুকতে দেননি। দারোয়ান, দেখেছেন সাহেব দেখেছেন। সেই কখন ওরা 2 জন কার কলিজা কার জানু ভিতরে ঢুকতে দেয়নি এসব বলে যাচ্ছে। এদের কথা কাটাকাটি করতে দেখে বিরক্ত হয়ে রোহান বলে, এই আপনারা চুপ করবেন সবাই। কি বাচ্চাদের মতো ঝগড়া করছেন? কি হয়েছে তা শুরু থেকে সব বলুন একজন। রোহানের ধমক শুনে সবাই একদম চুপ হয়ে যায়। সবাইকে চুপ থাকতে দেখে এবার জাহেদ বলে, এই মেয়ে এমন ঝামেলা না করে বলো তোমাদের প্রবলেম কি? ফিহা, আপনি চুপ থাকুন। আমাদের কথার মাঝে বাম হাত ঢুকাবেন না একদম বলে দিলাম। আমরা এই দারোয়ানের সাথে কথা বলতে এসেছি, আপনাদের সাথে না। ওকে। জাহেদ, এই মেয়ে তুমি জানো তুমি কার সঙ্গে এমন ভাবে কথা বলছে? ফিহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, জানার প্রয়োজন ও মনে করছি না আপাতত। ফিহার এমন ডোন্ট কেয়ার ভাব দেখে আঙুল তাক করে বলে, এই মেয়ে তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছো। আহা তোরা চুপ করবি। কি বাচ্চাদের মতো ঝগড়া করছি, বিরক্ত লাগছে এসব। রোহান এবার মিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। মিম, আসলে ভাইয়া হয়েছে কি, গত বৃহস্পতিবার আমার বান্ধবী এই মাঠ দিয়ে বাড়িতে যেতে চেয়েছিল কিছু সমস্যার কারণে। কিন্তু দারোয়ান চাচা তাকে ভিতরে ঢুকতে দেয়নি। তাই আজকে জিজ্ঞেস করে এসেছি আমরা, কিন্তু তিনি অস্বীকার করছে সব। দারোয়ান, না শাহিন, তারা মিথ্যা বলছে। একটু আগেও আমায় বলছিল তাদের কলিজার কথা, আর এখন বলছে তাদের বান্ধবীর কথা। রোহান, হুম বুঝলাম। তা আপনাদের কলিজা বান্ধবী তিনি কোথায়? যাকে নিয়ে এত ঝামেলা সে কোথায়? যারা এতক্ষণ সবকিছু মিম আর ফিহার পিছনে দাঁড়িয়ে শুনছিল নীরব দর্শকদের মতো। একটা কথা বলেনি সে। বলেনি বললে ভুল হবে, তাকে বলার সুযোগ দেওয়া হয়নি।
মিম আর ফিহা তার হয়ে সব বলছিল, তাই তাদের পিছনে থাকার কারণে কেউ দেখেনি। হাইটে ছোট দেখে তাকে এতক্ষণ কারো চোখে পড়েনি। মিম, এই যে ভাইয়া আমার বান্ধবী। যারার হাত ধরে সামনে এনে বলে। যারাকে দেখে জাহেদ আর রোহান টাস্কি খেয়ে যায়। এই মেয়ে এত সময় ধরে এখানেই দাঁড়িয়ে আছে অথচ তাদের চোখে পড়ল না। চোখে পড়বেই নাকি করে যারা তার দুই বান্ধবীর তুলনায় অনেক খাটো। তাদের দুইজনের পিছনে দাঁড়িয়ে থাকায় দেখতে পায়নি তারা। জাহেদ যারাকে দেখে উচ্চ সুরে হেসে ফেলে আর বলে, এই ছোট মেয়ে তোমাদের বান্ধবী, ওকে নিয়ে এতক্ষণ ঝামেলা করছিলে তোমরা। জাহেদের কথায় যারার ভীষণ খারাপ লাগলো। হ্যাঁ, সে দেখতে হাইটে ছোট, কিন্তু এতটাও না। তাই বলে তাকে যে কেউ তার হাইট নিয়ে কথা বলবে। তাকে সবাই তার হাইট নিয়ে কথা শুনায়। তার আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, তার কলেজের ফ্রেন্ডরাও। তার নাকি কখনো বিয়ে হবে না তার এই হাইটের কারণে। তাকে নাকি এখনো 10 বছরের বাচ্চা বাচ্চা লাগে। সে তার সব কাজিনদের তুলায় অনেক খাটো। তাকে এসব কথা প্রায় শুনতে হয় কারো না কারে মুখ থেকে। যারা চোখ ছলছল করছে। আর দুই এক কথা শুনলে টুপ করে পানি ফিরিয়ে পড়বে তার। ফিহা যারার দিকে তাকিয়ে দেখে তার চোখে পানি। তার হাইট নিয়ে কথা বলায় হয়তো কষ্ট পেয়েছে। ফিহা এবার খুব রাগ দেখিয়ে জাহেদকে বলে, ফিহা, এই আমার জানুকে নিয়ে একদম বাজে কথা বলবেন না আপনি। জাহেদ, আরে বাবা, আমি কি বললাম আবার? আজীব। যা সত্যি তাই বলেছি আমি। ওকে তো এতক্ষণ দেখাই যাচ্ছিল না তোমাদের জন্য। ফিহা, বলছি না ওকে নিয়ে আর একটা কথাও আপনি বলবেন না, শয়তান লোক। জাহেদ, এই মেয়ে তুমি আমাকে শয়তান বললে? তেমাকে তো আমি ছাড়ব না। রোহানের এবার সত্যি অনেক বিরক্ত লাগছে এসব। জাহেদটাও হয়েছে একদম বিরক্তিকর, সব সময় উল্টো পাল্টা কথা তার। এই ঝামেলা মিটমাটের উদ্দেশ্যে রোহান বলে, আচ্ছা এসব বাদ দাও এখন। আমি দারোয়ান চাচাকে বলে দিচ্ছি, আর কখনো যেন তোমাদের বা তোমার বান্ধবীকে না আটকায়। হয়েছে এবার। মিম, হুম ঠিক আছে। আর ভালো করে বলে দিবেন কিন্তু। এখন আমার আসে তাহলে। রোহান, হুম যাও, তোমরা সবাই। ফিহা জাহেদের দিকে একবার তাকিয়ে বলে, আপনাকে আমি দেখে নিব। চলে যায় তারা তিনজন। সমন্থী আমার, তোমাকে একজন মেয়ে পুরো লোক সমাজের সামনেই ঠান্ডা মাথায় থ্রেট দিয়ে গেল। ভাবা যায় এসব? বলেই হু হা হা করে হেসে দেয় রোহান। ভাইয়া, আমি যদিও এখনো তোমার সম্বন্ধী হয়নি, কিন্তু একদিন না একদিন হয়ে যাব ইনশাআল্লাহ। তাই বলে কি, না হওয়া সম্বন্ধীকে একটু সম্মান দিয়ে কথা বলতে পারো না তুমি? আরে সম্বন্ধীর রাগ করো কেন? আমি তো মজা করছিলাম তোমার সাথে। হুম চলো এখন বাসার দিকে যাই। একটু রেস্ট নিয়ে আবার আসবো বিকেলে সবাইকে নিয়ে হাঁটতে। ড্যাশ ড্যাশ ড্যাশ। হুম চল। যারা বাসায় এসে মন খারাপ করে বাসে আছে ড্রয়িং রুমের সোফায়। না ফ্রেশ হচ্ছে, না তার মায়ের কথার উত্তর দিচ্ছে। ঠাই জায়গায় বসে আছে। মার্জিয়া বেগম, কি হয়েছে যারা? এমন মন খারাপ করে বসে আছিস কেন? কেউ কিছু বলেছে? যারা নিশ্চুপ। মেয়েকে চুপ থাকতে দেখে মার্জিয়া বেগম এসে মেয়ের পাশে বসে তাকে আগলিয়ে নেয়। নিজের বুকে মেয়ের মাথা রেখে পুনরায় আবার বলেন, আরে বাবা না বলে বোঝব কি করে আমি, কি হয়েছে তোর? আমাকে বল মা, তোর মন খারাপ কেন? মায় এমন সোহাগ পেয়ে নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে মাকে জড়িয়ে ধরে হুহু হাহা করে কান্না করে দেয় যারা। মেয়েকে এমন হঠাৎ করে কান্না করতে দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সোনা মা আমার? বল মাকে। মায়ের বুকে মাথা ঠেকিয়ে বলা শুরু করে, আম্মু আমি কি অনেক খাটো? আমাকে কি কারো চোখে পড়ে না? আমার এই হাইটের কারণে কি কখনো বিয়ে হবে না? সবাই আমাকে নিয়ে মজা করে, আমাকে নাকি দেখা যায় কারোর সাথে দাঁড়ালে? বলো না মা, বলো। কেন সবাই আমার সাথে এমন করে? আমার তো কষ্ট হয়। তারা কি এটা বোঝে না? মেয়েকে এমন ভেঙে পড়তে দেখি মার্জিয়া বেগম আরো নিজের কাছে আগলে নেন। মেয়ের মাথা হাত বুলিয়ে দিয়ে বলেন, যারা মা, মানুষ আমাদের দুর্বলতার দিকেই বেশি আঘাত করে। তা জানে হোক অথবা না জানেই হোক। তাই বলে যে আমাদের ভেঙে পড়তে হবে তা কিন্তু নয়। মানুষ আমাদের জীবনকে ভাঙার জন্যই আসে। তা বলে সবাই একটাও কিন্তু নয়। কিছু মানুষ আমাদের জীবনকে নতুন করে সুন্দরভাবে গড়তেও আসে। আমাদের নিজেকে সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। নিজেকে শক্ত করতে হবে। মানুষ নরম মনের মানুষকেই বেশি আঘাত করে। সবসময় সবার কথা ধরতে নেই মা। তুমি বুঝতে পারছো মা তোমাকে ঠিক কি বলতে চাচ্ছি? মায়ের কথা বুঝতে পারছো তুমি? এখন কান্না বন্ধ কর, তোমার তো আবার মাইগ্রেনে ব্যথা আছে। কান্না করার ফলে মাথা ব্যথা করবে। কান্না থামাও, আর গিয়ে ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। মায়ের এমন সান্ত্বনামূলক কথা শুনে কান্না করা বন্ধ করে দেয় যারা। মায়ের বক্ষপিঞ্জরের থেকে মাথা তুলে হাতের সাহায্যে চোখের পানি মুছে নিয়ে বলে, আম্মু আমি আর অন্যের কথায় নিজেকে কষ্ট দিব না। আমি নিজেকে শক্ত করে তুলবে যাতে করে অন্যের কথা শুনে আর খারাপ না লাগে। নিজেকে আরো স্ট্রং করব, তুমি দেখে নিও। আমি আর কান্না করব না। আচ্ছা, এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাঁচি। তার মা এমনই, এখন কি বলে ডাকে সেই নিজেই বোঝাতে পারে না। একবার তুই বলে তো আরেকবার তুমি বলে। যারা আচ্ছা আম্মু বলে চলে আসে নিজের রুমে। কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে আসে। জোহান এখনো স্কুল থেকে বাড়ি ফিরেনি, একবারে টিউশন পড়তে তারপর আসবে।
একাই খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ে, কিন্তু তার চোখে ঘুম নেই। সবে মাত্র কলেজে ভর্তি হওয়ায় পড়াশোনার এত চাপ নেই তার। একা একা শুয়ে থাকতে বিরক্ত লাগছে তার, তাই তার দুই বেস্ট ফ্রেন্ডকে ফোন লাগায়। রোহান আর জাহেদ একসাথে তাদের মধ্যেকার কথা নিয়ে হাসাহাসি করে তাদের বাসায় চলে আসে। বাড়ির ভিতরে ঢুকতে তাদের সামনে এসে দাঁড়ায় আরমান। তাদের এত খুশি দেখে ভ্রু কুঁচকে তাকায়। কি নিয়ে এত খুশি এরা দুজন? কি নিয়ে এত হাসাহাসি করছিস দুজন মিলে? এত খুশি খুশি দেখাচ্ছে কেন তোদের দুটোকে? রোহান, এখন কি আমরা হাসতেও পারবো না তোর ঝালায়? হাসলেও তোকে বলতে হবে আমরা কেন হাসছি। আজীব। আরমান, এত কথা বলার মানে কি? আমি জাস্ট এমনিই জিজ্ঞেস করছি। বললে বলবি, না বললে নাই বলো। জাহেদ, আরে ভাই রাগ করো না। তেমন কিছু হয়নি, শুধু একটু আগে খাতে তিনজন মেয়ে এক এক করে সব কথা খুলে বলে জাহেদ আরমানকে। এসব শুনে সে ঠিক বুঝতে পারছে তারা কাকে নিয়ে মজা করছে। রাগে চোখ দুটো লাল হয়ে আসছে আরমান। তার হাফ ইঞ্চি মেয়েকে নিয়ে তারা দুজন মিলে মজা করছে। আরমান একবার রোহানের দিকে তাকায় তো আরেকবার জাহেদের দিকে। আরমানের চাহনি দেখতে কেমন যেন লাগছে তাদের কাছে। কিছু নিয়ে মনে হচ্ছে প্রচুর রেগে আছে সে। চোখ দুটো কেমন লাল হয়ে আছে। তাদের দিকে আরমানকে এমন ভাবে তাকাতে দেখে জাহেদ আমতা আমতা করে বলে, জাহেদ ভাইয়া, তুমি আমাদের দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? আমরা কি কিছু ভুল করে ফেলেছি? রোহান, এই এমন ভাবে আমাদের দিকে তাকাবি না, আমাদের লজ্জা করে। ভাইয়া তুমি চুপ করো তো, দেখতে পাচ্ছ না কেমন লাল চোখে তাকিয়ে আছে আমাদের দিকে, ধরতে পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। ফিসফিস করে রোহানে কানে কানে বলে জাহেদ। হ্যাঁ, ভুল করেছিস, অনেক বড় ভুল করেছিস। তোরা জানিস কাকে নিয়ে মজা লুটছিস? না ভাইয়া, আমরা জানি না। কে ওই মেয়ে? জাহেদ, ওই মেয়ে না, ভাবি বলে ডাকবি আজ থেকে তোরা দুইটা। যেখানে দেখা হবে ভাবি বলে ডাকবি। সুন্দরভাবে সম্মান দিয়ে কথা বলবি ওর সাথে। গরু কোথাকার, তোদের আমি পরে দেখে নিব। আগে দারোয়ানটার একটা ব্যবস্থায় করতে হবে। বিকেলে সবাই তৈরি হয়ে থাকিস, ঘুরতে বের হব। জিনিয়া আর জেরিনকেও বলে দিস। বলে আর দাঁড়ালো না, সোজা চলে যায় রুমের দিকে আরমান। পিছনে রেখে যায় দুই আহাম্মুকদের। আরমানের কথায় দুইজন আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। কি বলে গেল এসব? ওই মেয়েকে তারা হঠাৎ ভাবি ডাকতে যাবে কোন সুখে? ভাবনা থেকে বের হয়ে এসে রোহানকে ধাক্কা দিয়ে জাহেদ বলে, এই রোহান ভাইয়া, তুমি শুনতে পেয়েছো আরমান ভাইয়া কি বলে গেছে এসব? এই একরত্তি মেয়েকে নাকি আমরা ভাবি ডাকবো? এটাও শোনার বাকি ছিল আমাদের। রোহানের কোনো হেলদোল নেই, সে এখনো ভাবনায় মগ্ন হয়ে আছে। তাই জাহেদ এবার রোহানের কাঁধ ছাকাতে ছাকাতে বলে, আরে এই রোহান ভাইয়া, কথা বলছো না কেন? এমন টাস্কি মেরে দাঁড়িয়ে আছে কেন তুমি? কিছু তো বলো। জাহেদের দেওয়া ধাক্কার রোহান ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে, জাহেদের দিকে তাকিয়ে বলে, শুন জাহেদ, আমারও কোনো ভাই নাই, তোরও আরমান ছাড়া কোনো ভাই নাই। তাহলে আমরা ওই মেয়েকে কেন ভাবি ডাকতে যাব? আমিও তো তাই ভাবছি রোহান ভাইয়া। রোহান কিছু একটা ভেবে হঠাৎ করে বলে ওঠে, তার মানে আরমান নিজের কথা বলে গেছে এতক্ষণ? ওই মেয়েকে কি না আরমান পছন্দ করে? আমি তো আরমানকে ভালো ভেবেছিলাম, এখন কি না সে এমন? ছি ছি, আমার বন্ধু হয়ে কি না এইটুকু মেয়ের দিকে চোখ দিল সে? তুমি কোন দিক দিয়ে নিজেকে ভালো মনে করো রোহান ভাইয়া? কি বলতে চাইছিস তুই? আমার চড়িয়ে খারাপ? কেন, আমাকে কি তো ভালো মানুষ মনে হয় না তোর? উমম নিজেকে কত ভালো মনে করে। এত যখন ভালো, তাহলে আমার এইটুকুনি বোনের দিকে নজর কেন দিয়েছে আরো 1 বছর আগে? সাধুপুরুষ মনে করে নিজেকে, মনে মনে কথাগুলো বলে, কিন্তু রোহানের সামনে বলার সাহস করল না। এমনিতেই তাকে কেউ সম্মান দেয় না। আরে আমি এটা কখন বললাম তোমায়? আমি জানি তুমি কতটা ভালো। রোহান কিছুটা গর্ব করে বলে, হুমম, তা তো আমি জানি ব্রো, কিন্তু কথা হচ্ছে আরমান এই মেয়ের দেখা পেল কোথায়? তাই তো, এই পিচ্চি মেয়ের দেখা পেল কোথায় ভাইয়া? শালাকে ভালো করে চেপে ধরতে হবে। এখন চল ভিতরে যাই, আবার বিকেলে বেরোতে হবে সবাইকে। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি। যে যখন পাচ্ছে এই ছোট কপালে বড় বড় থ্রেড ঢুকে দিচ্ছে। আর ভালো লাগে না আমার বাল। আরমানরা সবাই মিলে বিকেলে ঘুরতে আসেন নদীর পাড়ে। রোদ পড়ে যাওয়ায় এখন অনেক মানুষই এসেছে ঘুরতে। আরমান রোহান আগে আগে হাঁটছে। তাদের পিছনে জিনিয়া ও জেরিন। তাদের দুইজনকে গাইড করতে জাহেদ তাদের পিছনে পিছনে হাঁটছে। জিনিয়া জেরিনের হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। জেরিন বারবার হাত ছুটিয়ে চাইছে রোমানদের কাছে যেতে, কিন্তু তার বোন তাকে যেতে দিচ্ছে না। তাই মন খারাপ করে বোনের সাথে বাধ্য মেয়ের হয়ে হাঁটতে হচ্ছে তাকে। সেই কখন থেকে তারা হেঁটেই চলেছে, থামার কোনো নামই নেই। তাই বিরক্ত হয়ে জেরিন সবার উদ্দেশ্যে বলে, আমি আর হাঁটবো না, আমার পা ব্যথা করছে। সেই কখন থেকে শুধু হেঁটে চলেছি, থামার কোনো নামই নেই তোমাদের। বাচ্চা মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে খুব ক্লান্ত হয়ে পড়েছে। এত হাঁটাহাঁটির অভ্যাস না থাকায় অল্পই কাহিল হয়ে গেছে। রোহান জেরিনের দিকে এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। জেরি, তোমার খুব কষ্ট হচ্ছে হাঁটতে। ভাইয়া তোমাকে কাঁধে নিব। রোহানের কথায় বা হাত টুকিয়ে জাহেদ বলে, আর সময় তো মুখে অনেক জোর থাকে, তাহলে আজকে পায়ের জোর কোথায় গেছে তোর? জাহেদুর প্রশ্ন শুনে জেরিনুর সঙ্গে সঙ্গে বলে,
তোমার শ্বশুর বাড়ি গেছে আমার পায়ের জোর। কি বললি তুই? পাজি মেয়ে কোথাকার। আহা, চুপ কর তুই জাহেদ। ও বাচ্চা মানুষ আমাদের মতো এত হাঁটতে পারবে না, সে অল্পতেই ক্লান্ত হয়ে পড়বে, এটা স্বাভাবিক, বলল আরমান। রোহান, জেরি কাম। আসো ভাইয়া, আজ তোমায় কাঁধে নিয়ে পুরো নদীর পার ঘুরব। জেরিন রোহানের ডাক শুনে এক ছুটতে চলে আসে রোহানের কাছে। জেরিনকে কাঁধে তুলে হাঁটা ধরে নদীর দিকে রোহান। প্রায় অনেকটা সময় ধরে তারা ঘোরাঘুরি করে সন্ধ্যার পর পর বাড়ি চলে আসার জন্য প্রস্তুত হয়। সারা বিকেলে সবাই ঘোরাঘুরি করে যে যার মতো। আজ 3 দিন হলো রোহান জিনিয়ার সঙ্গে কথা বলে না। আজকে একসাথে ঘুরলেও কেউ কারোর সাথে কথা বলেনি। রোহান এখন যথাসম্ভব নিজেকে জিনিয়ার কাছ থেকে দূরত্ব রাখার চেষ্টা চালাচ্ছে। আজ একবার জিনিয়ার দিকে তাকায় নিশে। জিনিয়া কি করছে, কি পরে এসেছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এভরিথিং সব ইগনোর করে চলেছে সে। রোহানের এমন ইগনোর করার বিষয়টা জিনিয়াকে খুব পীড়া দিচ্ছে। তার দিকে কেন একবারও তাকল না সে? কেন একবার সেধে কথা বলতে আসলো না? নিজের কষ্টগুলোকে সে নিজেকে মাঝে দমিয়ে রাখে। কাউকে বুঝতে দেয় না তার কষ্টগুলো। তার অতীত কেন তাকে বারবার পিছিয়ে নিয়ে আসে তার সুখগুলো থেকে? কবে সেই দিন আসবে সে রোহানকে জড়িয়ে ধরে বলতে পারবে তাকে ঠিক কতটা ভালোবাসে সে? আজও এই দিনটা আসবে তার জীবনে। ভাগ্য কি তাকে দিবে একটু সুখ? পাইয়ে দিবে কি তার ভালোবাসার মানুষকে? দুইজনের মধ্যে চলছে নীরব যুদ্ধ। কেউ কারোর সাথে কথা বলতে না পারলেও কষ্ট ঠিক দুটো জন সমানই পাচ্ছে। একজন নিজের ভালোবাসা বোঝাতে দূরে সরে আসছে, আরেকজন নিজের অতীত আর ভাগের কারণ পিছিয়ে আসছে। দুজনকে ভালোবাসে ঠিকই, একজন প্রকাশ্যে তো অন্যজন অপ্রকাশিত ভাবে। যারা ফোন দিয়ে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল, এমন তার রুমে আসে জোহান। বোনকে ফোনে কথা বলতে দেখে আর কিছু না বলে পড়ার টেবিলের চেয়ার টান দিয়ে বসে পড়ে। জোহানকে অমন মন খারাপ করে বসে থাকতে দেখে কল কেটে দিয়ে এসে জোহানের সামনে দাঁড়ায় যারা। কি হয়েছে মির্জাফর ভাই আমার? মন খারাপ কেন তোর? এমনি বনু। ভালো লাগছে না আমার। তা না ভালো লাগার কারণ কি শুনি? জোহান এবার তার মন খারাপ দমিয়ে রাখতে না পেরে পেটের কথা সব বলতে থাকে একটা একটা করে তার বোনের কাছে। জানো বনু, আজকে আমাদের ক্লাসের একজন মেয়ে আমাকে কালা চান বলেছে। তুমি বলো আমি কি দেখতে কালো? আমি তো রোজ আয়নায় নিজেকে দেখি, আমি কত সুন্দর, কত কিউট আর বিউটিফুল বয়। আর ওই মেয়ে আমাকে বড়া ক্লাসে কালা চান বলে ডেকেছে। জোহানের মুখে এক্সপ্রেশন দেখে যারা মুখ টিপে টিপে হাসে। কেউ তাকে কালো বললে জোহান তা মেনে নিতে পারে না। জোহান দেখতে গুলো মুলো, নাদুস নুদুস দেখতে। গায়ের রং ফর্সা, একটু স্পর্শ করলেই লাল হয়ে যায় তার শরীর। তারা 3 ভাই বোন তার মায়ের মতো ফর্সা হয়েছে। তাদের মাও অনেক সুন্দরী, লাল টমেটোর মতো। 48 বছর বয়সে এসেও এখনো বয়সের ছাপ বোঝা যায় না। আচ্ছা কালা চান বললে কি হয়েছে? তোকে কেউ কালা চান বলেই তো আর তুই কালা চান হয়ে যাচ্ছি না, তাই না? আপু তুমিও আমাকে এখন কালা চান বললে? আয়া আয়া আরে বাবা, আমি কখন তোকে কালা চান বললাম? এই তো এখন আবার বললে। আচ্ছা তাহলে এখন আমি কি করতে পারি? তুমি আমার সাথে কাল স্কুলে যাবে, গিয়ে এই মেয়ের চুল ছিঁড়ে ফেলবে। তুমি কি আমাকে মারামারি করতে নিয়ে যাবি তোর স্কুলে? হুম, মাথা খারাপ তোর? যা এখান থেকে মির্জাফর কোথাকার। আমাকে ফাঁসানোর ধান্দা হচ্ছে এখানে বসে। বনু প্লিজ, আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো। এই শয়তান আমাকে কালা চান বলেছে। এই তুই যাবি এখান থেকে, না হলে কিন্তু আমি মাকে ডাক দিতে বাধ্য হবে। বনু প্লিজ, চলো না, আমার খুব এগোতে হাত হয়। এই তুই সুন্দর আর কালোর কি বুঝিস হে? আবার বলছে এগোতে হাত করছে। অনেক বুঝি। তুমি কাল আমার সাথে যাবে ব্যাস। কাল আমার কলেজে কি তুই যাবি, গাধা? একদিন না গেলে কিছু হবে না, চলো না, বেশি কিছু না, শুধু 2টা দাঁত ভেঙে দিবা তাহলে হবে। পাগল হয়ে গেছিস? যা এখান থেকে মির্জাফর কোথাকার। জোহান বোনের সাথে আর পেরে না, উঠে চলে আসে মায়ের কাছে। ও আম্মু, তুমি চলো তাহলে আমার সাথে। বনু যাবে না বলে দিচ্ছে। মার্জিয়া বেগম, এই তুই যাবি এখান থেকে? বাড়িতে এসে থেকে মাথা নষ্ট করে দিচ্ছে ছাগল তাই। সবার মুখে না না শুনে রাগ উঠে যায় জোহানের। হ্যাঁ, একজন গাধা বলবে আরেকজন ছাগল বলবে, সব পশু আমাকেই বানিয়ে দিচ্ছ তোমরা দুজন মিলে। তাহলে বাড়ির সামনে একটা চিড়িয়াখানার সাইনবোর্ড লাগিয়ে দাও, সবাই এসে আমাকে দেখে যাবে। কেউ আমার কষ্ট বোঝে না। কাউকে যেতে হবে না, আমি কাল গিয়ে ওই মেয়ের সব চুল ছিঁড়ে ফেলবো। বাচাল ছেলে, যা এখন গিয়ে পড়তে বসো। পড়ে তো নাই, শুধু আজেবাজে কাজের বেলায় উস্তাকার। ধমকি থামকি করে ঘরে পাঠায় দেয় জোহানকে। তা নালে বসে বসে মাথা নষ্ট করে ফেলবে, আজগুবি কথা বলে। রাতে পেরিয়ে ভোরের আলো ছড়িয়ে পড়ছে ধরণীতে অনেক আগে। সকাল 7টা বাজে। যারা এখনো বিছানায় শুয়ে আছে। মার্জিয়া বেগম একটু পর পর এসে ডেকে যাচ্ছে, কিন্তু তার উঠার কোনো নামগন্ধই নেই। সেই কখন থেকে ডাকছেন তিনি, কিন্তু তার মেয়ে উহহ উহহ করে আবার ঘুমিয়ে পড়ছে। এবার তিনি বেজায় বিরক্ত হয়ে যারাকে ধাক্কাতে ধাক্কাতে বলেন, এই জমিদারের বাচ্চা, সকাল 7টা বাজে এখনো ঘুমোচ্ছিস? উঠো তাড়াতাড়ি, কলেজে যেতে লেট হয়ে যাবে আবার। আম্মু জমিদাররাই তো বেশি বেলা করে ঘুমায়।
তুমি যখন জমিদার বলেছ তাহলে আর কতক্ষণ ঘুমায় যাও তো এখন এখান থেকে, আমার সাথরে ঘুমের সাথে মির্জাফরগিরি না করে। মার্জিয়া বেগম, কি আমি মির্জাফর? আজকে ইচ্ছে মতো দিব তোকে পাজি মেয়ে কোথাকার। এই জোহান, আমার ওই স্পেশাল রিমান্ড থিওরি জাটারটা কোথায় রে? যেটা দিয়ে তোদের দুইটাকে মাঝে মাঝে থেরাপি দেই আমি। তাড়াতাড়ি নিয়ে আয়, একজনের জমিদার গিরি ছোটাতে হবে। মায়ের ডাক শুনে জোহান ঝাড়ু নিয়ে হাজির হয় বোনের ঘরে। মায়ের হাতে ঝাড়ু ধরিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি দুইটা লাগিয়ে ঘুম ভাঙা ও তোমার মেয়ের। আমাকে সেই কোন সকালে ঘুম থেকে উঠিয়ে বসে রেখেছ। আমার সাথে দুর্নীতি করবে না বলে দিলাম কিন্তু। জোহানের কথায় পাওয়া না দিয়ে মার্জিয়া বেগম আবার যারাকে ডাকে থাকেন। এই জমিদারের বাদশা উঠবি তুই, নাকি এই ঝাড়ু দিয়ে দুই এক লাগাবো? মায়ের এমন চিৎকার চেঁচামেচি শুনে শুয়া থেকে এক লাফে বিছানার এক কোণে গিয়ে বসে যারা। এই তুই বিছানার কোনায় কেন গিয়েছিস? এদিকে আয় বলছি। আম্মু, তোমার হাতের ঝাড়ুটা রেখে এসো প্লিজ। এবারের মতো মাফ করে দাও প্লিজ আম্মু। আমি আর দেরি করে ঘুম থেকে উঠব না। পাক্কা প্রমিজ। তোর নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। 8টা প্রায় বাজতে চলল। কলেজ যাবি কখন? আবার আমি ডাকতে এলেই মির্জাফর হয়ে যাই। আম্মু ঘুমের গুড়ে বলে ফেলেছি আর বলবো না। সরি আম্মু, রাগ করো না। ইনোসেন্ট ভাব নিয়ে কথাটা বলে যারা। মেয়ের এমন কথায় গলে গেলেন মার্জিয়া বেগম। মেয়েকে একটু বেশি ভালোবাসেন কি না তিনি। পাশে ফিরে রুম থেকে বের হতে নিবে, দেখে জোহান এখনো দাঁড়িয়ে আছে। তাই ঝাড়ুটা জোহানের হাতে ধরিয়ে দিয়ে বলেন, এই ধর এটা। এই ক্যাডার মতো দাঁড়িয়ে না থেকে বাড়িটা ঝাড়ু দিয়ে আয়। সারাদিন তো কিছুই করিস না, মাথা নষ্ট করা ছাড়া। টুটু কোম্পানির ম্যানেজার কোথাকার। জোহান, কি আমি ঘর ঝাড়ু দিব? অসম্ভব, এটা আমি পারবো না। মার্জিয়া বেগম, কেন পারবি না তুই? কি সমস্যা ঘর ঝাড়ু দিতে? জোহান, আম্মু আমি অনেক ছোট। তোমার এই স্পেশাল রিমান্ড ঝাড়ুর বর আমি নিতে পারবো না। রহম করো আমায়। মার্জিয়া বেগম, কেন পারবি না? কথা বলার সময় তো তোকে দেখে মনে হয় না তুই ছোট। একটা কথা তো বলিস নিজের ওজনের থেকেও বেশি। এখন কাজের সময় তিনি ছোট। জোহান, অপমান করছো? করো। এখন তো তোমাদেরই দিন। আমি ছোট বলে এমন ব্যবহার করছো তাই না? মার্জিয়া বেগম, তুই অপমানের কি বুঝিস হুমুম? জোহান, অনেক কিছু বুঝি। অপমান আর বেশি দিন করতে পারবে না আমায়। যেদিন আমি বিয়ে করে বউ আনবো তোমার ঘরে, সেই থেকে আমি আর এই অপমান নিব না। সব বউকে দিয়ে দিব। মার্জিয়া বেগম, নাক টিপলে দুধ বের হবে, এই ছেলে এখনই বিয়ে করার স্বপ্ন দেখে ভাবা যায়। আম্মু, আমার নাক দিয়ে এখন দুধ বের হয় না, সদি বের হয়। হি 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 বলেই একছুটের রুম থেকে বের হয় আসে জোহান। জোহানের কথায় যারা দুজনেই হেসে ওঠে। মার্জিয়া বেগম, দেখলি কি পাজি ছেলে। যারা রেডি হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যাওয়ার আগে মার্জিয়া বেগমকে বলে, আম্মু আমি কলেজে চলে যাচ্ছি। মার্জিয়া বেগম, যাবি ভালো কথা, আগে তোমার এই খরগোশগুলোকে খাবার দিয়ে যা। এতগুলো এনে ঘরে রেখে দিয়েছিস, এগুলোর ঠিক মতো যন্ত্র করতে পারিস না। আম্মু তুমি দিয়ে দিও আজকে, আমার লেট হয়ে যাচ্ছে। তোদের আদেশ পালন করার জন্যই তো তোর বাপ আমারে তার সংসারে নিয়ে আছে। তোরা যা অর্ডার করবি আমি তা পালন করব। এখন এখানে দাঁড়ালেই বিপদ, কেটে পড়তে হবে এখান থেকে। না হলে দেখা যাবে রাজ্যের সব হিস্টোরি তার মা এখন তাকে শোনাবে। একটু পর চলে যাবে তাদের বংশের দিকে, রক্ত ভালো না তাদের, এসব জি বা জি শুনিয়ে দিবে। এখন বাজে সকাল সকাল 8টা বেজে 18 মিনিট। যারা মায় বাড়ি থেকে বের বসে বটতলার উদ্দেশ্যে। মনে মনে ভাবে আজকেও যদি ফিহা আর মিমের জান্নাত দাঁড়িয়ে থাকে হয়, তাহলে তো আমি মেরাই যাব হয়। যদি আজকেও ওই লোকটার সাথে দেখা হয়ে যায়। কাল তো ফিহা আর মিম ঠিক সময় চলে আসলো বলে বেঁচে গেছে। আজকে কি হবে? আজকে যেন দেখা না হয়, আল্লাহ তুমি রহম করো আমায়। যারা বটতলায় এসে দেখে আজকে তার আগে ফিহা ও মিম দুইজনেই দাঁড়িয়ে আছে। তার বুক থেকে যেন বাড়ি পাথর নেমে গেছে তাদের দেখে। এখন ওই লোকটার সাথে দেখা হওয়ার কোনো চান্স নেই। ভয় পাওয়ার ও কোনো কারণ নেই এখন তার। যারা, কি রে, আজকে তোরা এত আগে চলে এসেছিস কি জন্য? ফিহা, দেখলি মিম, যার কথা ভেবে তাড়াতাড়ি চলে এসেছি আমরা, আর সে বলছে কেন এসেছি তাড়াতাড়ি। মিম, একেই বলে কারো ভালো করতে নেই। মুখ বাঁকিয়ে কথাটা বলে মিম। আরে বাবা রাগ করছো কেন, আমি তো মজা করছিলাম তোদের সঙ্গে। আমি তো জানি তোরা আমায় নিয়ে কতটা ভাবিস। যারা, মিম, চল এখন সবাই দেরি হয়ে যাচ্ছে কলেজের। সময় কম, তাড়াতাড়ি আয়। চল তাড়াতাড়ি যারা। যারা, মিম, ফিহা তিনজন মিলে একসাথে হাসি ঠাট্টা করতে করতে খাটের দিকে চলে যাচ্ছে। মজার কথা শুনে একজন আরেকজন উপর ঢলে ঢলে পড়ছে কিছুক্ষণ পর পর। তাদের আশেপাশে কে আসছে, কে গেল, কারা দাঁড়িয়ে আছে সে দিয়ে কোনো খেয়ালই নেই। তারা তাদের নিয়ে ব্যস্ত। রোহান ভাইয়া এই তিনজন কালকের মেয়েগুলো না। রোহান আর জাহেদ ঘাটে বসেছিল। গ্রামের এমন সৌন্দর্য আগে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি কখনো। তাই তারা দুজন সকালের নাস্তা শেষ করে চলে আসেন নদীর ঘাটে। মানুষ নৌকায় করে এক পার থেকে অন্য পারে যাচ্ছে আসছে, এসব বসে বসে দেখছিল তারা দুইজন। রোহান আরমানের বেস্ট ফ্রেন্ড হলেও বেশিরভাগ সময় জাহেদের সাথে থাকে।
কারণ আরমান তাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে কোনো পাওয়ার দেয় না। আসলে ফ্রেন্ডদের কাছে সম্মান আশা করা বিলাসিতা, কিন্তু এমনিতেই দুইজনের মধ্যে আত্মার সম্পর্ক। যেমন ভাই ভাই, রোহান হুমুম, এগুলো কালকে ওই মেয়েগুলোই। জাহেদ, রাস্তায় কেউ এভাবে হাসে? এই বাম পাশের মেয়েটা একবারে যাতা। কিভাবে হাসছে দেখো, কটকটি রানীকে ওহার মানিয়ে ছাড়বে এই মেয়ে। জাহেদ, আসলে ফিহার কথা বলছে। রোহান, তাতে তোর সমস্যা কোথায় হচ্ছে সেটাই তো আমি বোঝাতে পারছি না। জাহেদ, আমি কেন সমস্যা হবে? আর দেখো মাঝের ওই ছোট মেয়েটাকে, একে নাকি ভাবি ডাকবো? আচ্ছা রোহান ভাইয়া, এই বিষয়টা মানতে তোমার কষ্ট হচ্ছে না? রোহান, হচ্ছে তো ভাই, ভাবতে আমার পুকির পিছনের রগে টান লাগছে। এই মেয়েকে? এই মেয়ে না, ভাবি ডাকতে বলেছি আমি তোদের দুটোকে। মনে নেই? গরুর দল নাকি মনে করিয়ে দিব আমি? আরমানের হুঙ্কার শুনে বসা থেকে উঠে পড়ে রোহান আর জাহেদ। রক্তচক্ষু নিয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে আরমান। আরমানের এমন চাহনি দেখে দুজনই খুব ভয় পাচ্ছে। হয়তো তাদের কথা সব শুনে ফেলেছে আরমান। মনে মনে দুইজন দোয়া দরুদ পড়তে থাকে। কি রে, কথা বলছি না কেন দুইটাই? কার যেন পুকির রগে টান দিয়েছে। আয় ঠিক করে দেই। আরমান সাদে দাঁড়িয়ে নজর রাখছিল বটগাছ তলায়। কখন আসবে তার হাফ ইঞ্চি মেয়েটা? আজকে ওর সাথে ভালো করে কথা বলবে, সকাল 7টা থেকে অপেক্ষা করছে সে। কিন্তু তার ভাবনার মাঝে এক বালতি পানি ফেলে যারার আগে বটগাছ তলায় হাজির হয় তার দুই বান্ধবী। বিরক্ত হয়ে নিজের কপাল চাপড়াতে থাকে আরমান। আজকেও কথা বলার সুযোগ হবে না তার। তাই সাদ থেকে মেনে খাটের দিকে চলে আসে। এসে এই দুজনের কথা শুনে মাথায় আগুন জ্বালে উঠে আরমান। রোহান, আরে রোমান, তুই এলি কখন এখানে? আরমান, কেন, আমার আশাতে তোর রগের টান বেড়ে গিয়েছে বুঝি? রোহান আমতা আমতা করে বলে। আরে না, আমার কেন রগে টান লাগবে? টান লেগেছে জাহেদের। তাই না জাহেদ? দিল বাস খাই আমায়। নিজে দোষ করে এখন আমায় ফাঁসাচ্ছে হারামিটা। না মানে ভাই হয়েছে কি? আরমান এবার বেজায় বিরক্ত হয় এদের তুতলানো দেখে। চোখ মুখ শক্ত করে বলে, দুইটাই মিলে এমন ভাবেন না তুতলিয়ে ভালো করে কথা বল গরু দলেরা। আরমানকে আরো রেগে যেতে দেখে রোহান অসহায় ফেস নিয়ে বলে, ভাই বিশ্বাস কর, পরের বার থেকে এই মেয়েকে কি বলছে স্মরণ হতে জিভ কাটে রোহান। আরমানের দিকে তাকিয়ে দেখে এখনো সে তার দিকেই তাকিয়ে আছে। রোহান একটা মেকি হাসি দিয়ে বলে, না মানে পরের বার থেকে ভাবি বলে ডাকবো। হি হি, দাঁত কেলানো বন্ধ কর তুই। তোর দাঁত সুন্দর না, এটা সবাইকে দেখানোর কি আছে? স্টুপিড কোথাকার। আরমানের কথার সাথে সাথে মুখ বন্ধ হয়ে যায় রোহানের। ভোতা মুখ নিয়ে তাকিয়ে আছে আরমানের দিকে সে। এদিকে রোহানকে তার ভাই অপমান করতে দেখে হাসতে হাসতে গোড়াগড়ি খাচ্ছে জাহেদ। তুই এত হাসছিস কেন? তোরই ওই বাঁকা দাঁত দেখার কোনো ইচ্ছে নেই আমার। যা এখান থেকে হারামি কোথাকার। দুই এবার একসাথে ভোতা মুখ নিয়ে তাকিয়ে আছে আরমানের দিকে। তাদের যখন তখন অপমান করে দেয় সে। দুপুর রাত 1:30 বাজে। কলেজ ছুটি হওয়ার বেল পড়েছে মায়। যারারা 3 বান্ধবী একসাথে কলেজ থেকে বের হয় বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে উঠে সোজা ঘাটে চলে আসে তারা। নৌকায় উঠে নদী পার হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে 3 জন। রোদে গলা শুকিয়ে গেছে 3 জন। তাই দোকান থেকে ঠান্ডা আইসক্রিম কিনে আনে তারা। এবার মাঝে মিমের বড় ভাই এসে মিমকে নিয়ে যায় তার সাথে। ফিহার বাড়িও উল্টো রাস্তায়। চাইলেই যারা আর ফিহা একসঙ্গে যেতে পারবে না। যারা, এখন তুই কি করবি? আমি তো এখন অন্য রাস্তা ধরে বাড়ি ফিরবো। আর তোদের বাড়ির রাস্তায় তো গাড়ি যায় না এখন। চিন্তা করিস না, আমি চলে যাব মাঠ দিয়ে। তুই রিক্সা নিয়ে বাড়ি চলে যায়। দুইজন দুই দিকে চলে আসে। রোদের মধ্যে যাতা হাতে নিয়ে বড় মাঠ দিয়ে হেঁটে চলেছে যারা। আজকে তার কি যে শান্তি লাগছে ওই শয়তান লোকটার সাথে দেখা হয়নি তার। আনন্দে মন আকুপাকু করছে তার। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। পিছন থেকে ডাক পড়ে তার, এই হাফ ইঞ্চি মেয়ে দাঁড়াও, কথা আছে তোমার সাথে। চলবে?